আসসালামু আলাইকুম। আমাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা গতির অনেকগুলা ক্লাস নিয়েছিলাম, এর আগে 2টা ক্লাস নিয়েছিলাম, আজকে হচ্ছে আমাদের লাস্ট ওয়ান। আজকের ক্লাসে ইনশাআল্লাহ আমরা গতির যত ধরনের ম্যাথ আছে সবগুলা শেষ করাবো এবং সবগুলো কনসেপ্ট শেষ করাবো। তো আমি ক্লাসের শুরুতে তোমাদেরকে একটু বলবো, তোমরা যারা জয়েন করছো একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দাও, একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দাও। শেয়ারেই আমাদের কেয়ার বাড়ে, আমাদের মুন্না ভাইয়ের কথা, যত বেশি শেয়ার তত বেশি কেয়ার। সো আমি দেখবো আজকে তোমাদের কত বেশি কেয়ার আছে। তোমরা যারা জয়েন করছো তারা আমাদের ক্লাসটা একটু টাইম নিয়ে শেয়ার করে দাও। শেয়ার করতে তো বেশিক্ষণ টাইম লাগে না, শেয়ার অপশানে ক্লিক করে ওকে দিলে পোস্ট হয়ে যায়। সো তোমরা একটু শেয়ার করে দাও। আমি চাই তোমরা আমাদের অল্প কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শেয়ার করে দিবা। তো এরপর আমরা শুরু করব এবং তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে, বন্ধুবান্ধব যারা আছে সবাইকে ইনভাইট করো, আমরা সবাইকে মেনশন করে দাও, তাহলে তারা জয়েন করতে পারবে এবং আমরা ক্লাসটা শুরু করে দিতে পারবো। সো তোমরা কারাগারে শেয়ার করছো একটু কমেন্টে জানাও, আমি দেখতে চাই তোমরা কারাগারে শেয়ার করছো। আমরা কারাগারে শেয়ার করছি একটু দেখতে চাই। আর আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার আছে কি না একটু কমেন্টে আমাকে একটু কনফার্ম করো। সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কি না কমেন্টে একটু কনফার্ম করি। সাউন্ড এবং ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কি না কনফার্ম করি। হ্যাঁ, মুনিরা বেগম শেয়ার করছে, সঞ্জিদা শেয়ার করছে। বাকিদেরকে দেখতে চাই একটু তাড়াতাড়ি আমরা শেয়ার করে দিই, আমাদের ক্লাসের পড়াশোনার দিকে চলে যাই। তো আশা করি আমরা আজকে অন্য লেভেলের কিছু কনসেপ্ট পাবো। আজকে আমরা কিছু বাকি যে জিনিসগুলো আছে সেগুলো পড়বো। মেনলি আমি আগেই তোমাদেরকে বলছিলাম ফিজিক্সের ম্যাথমেটিক্যাল টার্মগুলোতে আমাদের অনেকের কনফিউশন অ্যারাইজ হয়, সেই কনফিউশনটা আমরা আজকে দূর করব। এবং আমরা লাস্ট ক্লাসে অনেকগুলো ম্যাথ করাইছিলাম, আজকে হচ্ছে বাকি ম্যাথগুলো করিয়ে আমরা অধ্যায়টা ফিনিশিং দিতে পারবো। সো তার জন্য অবশ্যই তোমাদের হেল্প প্রয়োজন। এখন কিন্তু আমরা শেয়ার অনেক কম দেখতে পাচ্ছি, একটু কষ্ট করে ক্লাসটা আমরা শেয়ার করে দিই, একটু কষ্ট করে ক্লাসটা শেয়ার করে দিই। ওকে, আর আমরা কে কোন স্কুল থেকে জয়েন করছি একটু কমেন্টে জানিয়ে দিই। তো আমরা কে কোন স্কুল থেকে জয়েন করছি কমেন্টে জানিয়ে দিই এবং আস্তে আস্তে আমরা আমাদের ক্লাসের দিকে ফেরত যাই। আমরা ক্লাসে যা পড়বো তা আমরা শুরু করে দিই। অলরেডি তোমাদের জন্য বোর্ডে আমি একটা কোয়েশ্চেন লিখে রাখছি, এই কোয়েশ্চেনটা সলভ করে আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাবো। তো আর তোমাদের জন্য আজকের স্পেশাল কনসেপ্ট হচ্ছে গুলির যে ম্যাথগুলো আছে বুলেটের, ওই ম্যাথগুলো এবং সেগুলো এমসিকিউতে আসলে কীভাবে আমরা শর্টকাট প্রসেসে আমরা ওইগুলো করতে পারবো, শর্টকাটটা সহ আমরা দেখাই দিব। তারপর হচ্ছে আমাদের ব্যাগ, একটা বুলেট এত ব্যাগে চললে একটা তক্তা ভেদ করতে পারে, তার ব্যাগ 5 গুণ করলে কয়টা তক্তা ভেদ করতে পারবে, এরকম ধরনের ম্যাথগুলো শর্টকাট আমরা দেখাই দিব। এরপর হচ্ছে আমরা পরন্ত বস্তুর কনসেপ্টগুলো একটু দেখাই দিব। পরন্ত বস্তু থেকে প্রচুর এমসিকিউ হয়, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট এগুলো সলভ করতে পারি না। ইনশাল্লাহ আমাদের ক্লাসের পর সেই ধরনের প্রবলেমগুলো আর ক্রিয়েট হবে না, আমরা ইনশাল্লাহ পারবো। ওকে, আমাদের সাথে আছে সঞ্জিদা ফ্রম খাস্তগির, তারপর হচ্ছে আমাদের কাইফা আছে, তারপর হচ্ছে সিদ্রাতুল মুনতাহা খাস্তগির থেকে, তারপর হচ্ছে রিয়া আছে উদয়ন হায়ার সেকেন্ডারি স্কুল, ইউনিভার্সিটি অফ ঢাকা, তারপর জেবি হাই স্কুল, মিঠানালা আরডি হাই স্কুল, গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল, অপর্ণাচরণ সিটি কর্পোরেশন, সামিয়া
কুমিল্লা মডার্ন হাই স্কুল, ওকে, অনেক জায়গা থেকে জয়েন করছে। আর আমাদের এখান থেকে নেটগত বা আমাদের কোনো প্রবলেম নাই, সেটা হচ্ছে আমাদের এখান থেকে আমাদের ওইরকম ধরনের কোনো প্রবলেম নাই, আমি সব কিছু ক্লিয়ার আছে। যদি নেটগত কোনো প্রবলেম থাকে সেটা তোমার ওইখানকার হয়তো প্রবলেম হতে পারে, আমার এখান থেকে ফুল ওকে, এবং আমি হাতের একটা ফোনে ফুল টাইম ক্লাসটা দেখি, যার কারণে হচ্ছে কোনো প্রবলেম হলে আমি নিজেই দেখতে পাবো। সাউন্ডগত প্রবলেমটা হয়তো আমি শুনতেছি না, সাউন্ড যদি তোমরা বলো ক্লিয়ার, তাহলে আমার ভিডিওর কনফার্মেশনটা আমি এখান থেকে দিতে পারবো, কোনো সমস্যা হবে না। আর আমি লাস্টবারের মতো আবার বলতেছি, আমরা যারা শেয়ার করে নিই অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিব। আজকে হচ্ছে আমাদের ইনশাল্লাহ দুর্দান্ত একটা ক্লাস হবে, যারা ক্লাস করবে আশা করি সময়টা লস যাবে না। তো আমরা সামনের দিকে আগাই। আর কয়েকবার একজনের প্রশ্ন করলো, প্রমিত ভট্টাচার্য, গড়বেগ সমান u+b/2 এটা কিভাবে একটু বুঝিয়ে দেন। আচ্ছা, আমি যদি সময় পাই বুঝিয়ে দিব। আমাদের আগে মেইন জিনিসগুলোতে আমরা যাই, এরপর আস্তে আস্তে আমরা সামনের দিকে আগাবো। হ্যাঁ, যদি আমরা সময় পাই বুঝিয়ে দিব। আমরা মেইন কনসেপ্টগুলো পড়ার পর শেষ মুহূর্তে যদি টাইম থাকে তুমি আবার কোয়েশ্চেনটা করিও, আমি ইনশাল্লাহ বুঝিয়ে দিব। তারপর হচ্ছে মাহফুজ দিনাজপুর থেকে, রাহিপ্রম শাহ আলিউল্লাহ, তারপর হচ্ছে আমাদের বুশরাট ভাই ঢালুতলটাও দেখাই দিয়েন। হ্যাঁ, দেখি আমি যদি টাইম পাই আমি অবশ্যই দেখাই দিব। তারপর হচ্ছে মাহফুজুর রহমান ফ্রম আলমডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়, পাইলট উচ্চ বিদ্যালয়। তারপর হচ্ছে মিনা ফ্রম ময়মনসিংহ, বুঝতে পারতেছি অনেক জায়গা থেকে, পুলিশ লাইন হাই স্কুল দিনাজপুর, চুয়াডাঙ্গা। ওকে, আমরা শুরু করে দিই তাহলে। হ্যাঁ, আমরা তাহলে শুরু করে দিই, আমাদের সব কিছু আশা করি ক্লিয়ার আছে। তাহলে আমরা শুরু করে দিই যে আমরা আমাদের ক্লাসের দিকে গমন করি। আমাকে ভাইয়ারা তোমরা একটু কনফার্ম করো আমার সাউন্ড এবং ভিডিও সব কিছু ক্লিয়ার কিনা, আমরা বোর্ডটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি কিনা, সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা, বোর্ডটা আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি কিনা একটু আমরা কনফার্ম করি, একটু আমরা কমেন্টে কনফার্ম করি আমরা সব কিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছি কিনা। যদি সব কিছু ক্লিয়ার হয় তাহলে আমরা সামনের দিকে আগাইতে পারি। আমরা একটু কনফার্ম করে দিই, আমরা সব কিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছি কিনা, সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা আমরা একটু কনফার্ম করে দিই, তাহলে আমরা শুরু করে দিব। ওকে, যেহেতু সব কিছু ক্লিয়ার আছে আমরা সামনের দিকে আগাই। তাহলে আর তোমাদের অবশ্যই ক্লাসের মধ্যে একটা রেসপন্স থাকতে হবে। তাহলে আসলে আমরা একটু প্রথমে আমাদের প্রথম যে ম্যাথটা আছে এটা তোমার বরিশাল বোর্ড 2017 সালে সৃজনশীলে আসছিল। হ্যাঁ, এই ম্যাথটা বোর্ডে আসছিল। তো আসো আমরা এই ম্যাথটা সলভ করি। আর ফিজিক্সের ম্যাথগুলো সলভ করার ক্ষেত্রে আমি তোমাকে বলবো ম্যাথগুলো করার সময় তুমি চিত্র এঁকে করবা। যদি চিত্র আঁকার মতো ক্যাপাবিলিটি থাকে তুমি এটাকে ফিগার আউট করে ফেলবা। যখন একটা ম্যাথকে তুমি ফিগার আউট করে ফেলবা ম্যাথের অর্ধেক সমাধান ওইখানেই শেষ। তো আসো আমরা এটা করে দেখি। তোমাকে বলা হলো দুইটি গাড়ি যথাক্রমে 12 মিটার পার সেকেন্ড ও 10 মিটার পার সেকেন্ড বেগে পরস্পর বিপরীত দিক থেকে যাত্রা শুরু করলো। তাহলে জিনিসটা কেমন ভাইয়া, আমাদের এখানে মনে করেন একটা গাড়ি আছে, আমাদের এখানে আমরা ধরে নিলাম এখানে একটা আমাদের গাড়ি আছে। ভাই আমাদের এখানে আরেকটা গাড়ি আছে, এখানে আমাদের আরেকটা গাড়ি আছে। এখন একটু খেয়াল করে দেখি, এই যে আমাদের দুইটা গাড়ি আছে, এই যে আমার দুইটা গাড়ি আছে, এখানে আমরা দুইটা গাড়ি দেখতে পাচ্ছি। এই দুইটা গাড়ির কথাই তারা বলছে। তো তারা যে জিনিসটা বললো যে আমরা যদি গাড়ি দুইটাকে দেখাই তোমরা বুঝতে পারছো গাড়ির মুভমেন্ট কোন দিকে, গাড়ির মুভমেন্ট কোন দিকে। তাহলে একটু খেয়াল করে দেখো, এই গাড়িটা অ্যাকচুয়ালি সে কিন্তু এই দিকে যাচ্ছে, আর এই গাড়িটা অ্যাকচুয়ালি সে এইদিকে যাচ্ছে। তো আমাদেরকে বলা হলো দুইটি গাড়ি যথাক্রমে 12 মিটার পার সেকেন্ড ও 10 মিটার পার সেকেন্ড বেগে পরস্পরের বিপরীত দিক থেকে যাত্রা শুরু করলো। তাহলে দুইজন দুই দিক থেকে যাত্রা শুরু করলো। তাহলে মনে করো একজন এখান থেকে আমাদের এই দিকে যাত্রা শুরু করলো, আরেকজন এখান থেকে এই দিকে যাত্রা শুরু করলো। কত বেগে? একজনের বেগ হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। তাহলে আমি ধরে নিলাম এটার বেগ হচ্ছে 12 মিটার পার সেকেন্ড আর এটার বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। ওকে, একজন আমার এদিক থেকে যাচ্ছে, এদিক থেকে আসতেছে। তোমরা বুঝতেই পারতেছো গাড়ি দুইটা আস্তে আস্তে একসময় কী খাবে, ধাক্কা খাবে বা মিলিত হবে। এবার তোমার বলা হলো যাত্রার শুরুতে, মানে যখন স্টার্টিং পয়েন্ট, যাত্রার শুরুতে গাড়ি দুটির মধ্যবর্তী দূরত্ব, মানে যখন শুরু করতেছি এই যাত্রা আমি শুরু করতেছি এই মুহূর্তে গাড়ি দুইটার যে মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্ব হচ্ছে 1.1 কিলোমিটার। তাকে আমরা 1000 দ্বারা গুণ করলে পাবো 1100 মিটার। তাহলে 1100 মিটার আমরা এসআই এককে নিলাম। এবার বলা হলো যাত্রা শুরুর কত সময় পর গাড়ি দুটি মিলিত হবে।
কত সময় পর গাড়ি দুটি মিলিত হবে সেই কোয়েশ্চেনটা তোমাকে করা হয়েছে। আগে বলো কোয়েশ্চেনটা বুঝছি কিনা, যাত্রা শুরু কত সময় পর গাড়িটা মিলিত হবে। তাহলে জিনিসটা কেমন, আমি ধরে নিলাম ভাইয়া প্রথম গাড়ি এখানে আছে, দ্বিতীয় গাড়ি এখানে আছে, তারা দুজন আমাদের এতটুকু দূরত্বে আছে। তোমাকে বলা হলো কত সময় পর মিলিত হবে, আমি ধরে নিলাম হচ্ছে 5 সেকেন্ড পর। তাহলে 5 সেকেন্ড পরে এই গাড়িটা আসলো এখানে, 5 সেকেন্ড পরে এই গাড়িটা আসলো এখানে। এক কথায় আমরা বলতে পারি এই গাড়িটার এখানে আসতে যতক্ষণ লাগে এই গাড়িটার এখানে আসতে ততক্ষণ লাগে। জিনিসটা এমন না, মনে করো ভাই এটা আমার গাড়ি, এটা আমার গাড়ি, আবার খেয়াল করো, সময় হিসেব করো, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড। তাহলে একটু খেয়াল করে দেখো, 5 সেকেন্ড সময় 1 2 3 4 5। তাহলে দেখো দুইজনে কিন্তু 5 সেকেন্ড লাগছে, সেম, মানে দুইজনের জন্য সমান সময় লাগবে। তাহলে এই গাড়িটার এখানে আসতে সময় লাগবে হচ্ছে টি সেকেন্ড, এই গাড়িটারও এখানে আসতে সময় লাগবে টি সেকেন্ড। সেই টি সেকেন্ডটা বের করতে বলছে যাত্রা শুরুর কত সময় পর মিলিত হবে। তো আমাদের যেটা আমরা জানি না সেটাকে আমরা ধরে নিয়ে যাই, ধরার পর আমরা আনসার বের করলে সেই ধরার মানটা আমরা বুঝে যাই। তাহলে আসো আমরা ধরি, তাহলে আমরা ধরে নিলাম, ধরি যাত্রা শুরুর টি সেকেন্ড পর গাড়িদ্বয় মিলিত হবে, ধরে নিলাম, ধরতে আপত্তি নেই। এবার একটু খেয়াল করো, তাহলে ভাইয়া প্রথম গাড়ি যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে S1 এই সময়ে, আর ঠিক সেম সময়ে দ্বিতীয় গাড়ি যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে S2। তাহলে একই সময়ে প্রথম গাড়ি অতিক্রম করে ভাইয়া আমার S1 দূরত্ব, দ্বিতীয় গাড়ি অতিক্রম করে S2 দূরত্ব, দুইজনই মিলে অতিক্রম করবে হচ্ছে S দূরত্ব। কারণ কি, এই পুরা পথটা দুইজনে মিলে অতিক্রম করবে। তাহলে আমি কি একটা কথা বলতে পারি, S = S1 + S2, এটা আমরা বলতে পারি কিনা বলো? আমরা এতটুকু কথা বুঝছি কিনা? আমি জাস্ট ইনিশিয়াল বেসিকটা বলতেছি যে ভাইয়া গাড়ি দুটা বিপরীত দিক থেকে আসতেছে, কত সময় পর মিলিত হবে, টি সময় পর প্রথম গাড়ি যেখানে আসলো দ্বিতীয় গাড়িও সেখানে আসলো। প্রথম গাড়ির সময়টা সেম, দূরত্ব কিন্তু সেম না, যার বেগ বেশি সে বেশি দূরত্ব যাবে। যেমন ফর এক্সাম্পল তুমি মনে করো এরকম করলা, তুমি এবং তোমার বন্ধু দুজনে বাসা থেকে বের হইলা, ওই যে তোমার বন্ধুর বাসা, এই যে তোমার বাসা। এখন তুমি চিন্তা করলা তোমার বন্ধু বাসা থেকে, তোমার বন্ধুর বললো বন্ধু খুবই আর্জেন্ট, ঝামেলা হয়ে গেছে, তাড়াতাড়ি আয়, আমার বাসার দিকে আয়, আমি বের হচ্ছে, আমিও দৌড়ে আসছি, তুইও দৌড়ে আয়। তোমার বন্ধু দৌড়ে আসতেছে, বন্ধু এভাবে, আর তুমি, আমার বন্ধু তো দৌড়ে আসতেছে, আমার আর দৌড়ানোর কী দরকার, আমি হেঁটে যাই। তাহলে খেয়াল করো, তোমার বন্ধুর বাসা এখানে, তোমার বন্ধু দৌড়ে এতটুকু আসলো, তুমি হেঁটে এতটুকু গেলা, সময় সেম না, দুজনে মিলিত হয়েছ। সো যে বেশি জোরে যাবে তার জন্য আমাদের দূরত্ব বেশি, সে বেশি দূরত্ব অতিক্রম করবে, কিন্তু লিটারালি সময়টা সেম, একই সময়ে তারা মিলিত হবে। তাহলে দেখো এই বিন্দু দৌড়ায় আর ও আস্তে আস্তে আসে, এখানে মিলিত হয়। মেন কথা হচ্ছে এটা, এর মানে হচ্ছে দুইজনে মিলে টোটাল দূরত্বটা অতিক্রম করে। প্রথম গাড়ি অতিক্রম করে S1 দূরত্ব, দ্বিতীয় গাড়ি অতিক্রম করে S2 দূরত্ব, টোটাল হচ্ছে S1 + S2 দূরত্ব। তাহলে আমরা বলতে পারি, ধরে নিলাম তারা এখানে মিলিত হইল। তারা যদি এখানে মিলিত হয়, এই দূরত্বটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে S1, এই দূরত্বটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে S2। তাহলে প্রথমটা হচ্ছে S1, পরেরটা হচ্ছে S2। তাহলে আমরা এখান থেকে বলতে পারি S = S1 + S2। এবার আসলে আমরা ম্যাথের দিকে যাই, আমাদের বেসিক এখন ক্লিয়ার, এই ম্যাথের বেসিক ক্লিয়ার। এখন আমরা ম্যাথের দিকে যাব। আগে বলো আমরা এতটুকু বুঝছি কিনা। একজনে বলছে স্যার ভিডিও আটকে যাচ্ছে, বোর্ড ক্লিয়ার না। আমার এখান থেকে ফুল ক্লিয়ার HD কোয়ালিটিতে আছে। সো তোমার ওইখানকার নেটগত প্রবলেম, আমার এখানে কোনো প্রবলেম নেই, আমার এখানে ব্রডকাস্টিং যথেষ্ট ভালো। এতটুকু ক্লিয়ার কিনা, এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা? ওকে, যদি আমার এতটুকু ক্লিয়ার হয়, এবার আমরা ম্যাথে দিয়ে গমন করি। খুবই সোজা একটা ম্যাথ। তাহলে আমরা কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়, এবার তুমি সিম্পল বলতে পারো ভাইয়া আমাদের আমরা জানি হচ্ছে, তাহলে আমরা বলতে পারি S = S1 + S2। তো S এর মান তো আমরা এখান থেকে জানি ভাই 1100 মিটার। তো S = S1 মানে হচ্ছে কি ভাই, আমরা এই ব্যাগটাকে নাম দিলাম হচ্ছে মনে করো V1, এই ব্যাগটাকে নাম দিলাম হচ্ছে V2।
তাহলে প্রথম গাড়ি কত বেগে যায় 12 মিটার পার সেকেন্ড বেগে। তোমাকে প্রশ্নের মধ্যে কি বলছে গাড়িটা ত্বরণে যায় না। কখনো যদি কোনো প্রশ্নের মধ্যে না বলে কত ত্বরণে যাচ্ছে বা ত্বরণে যাচ্ছে তাহলে তুমি বুঝে নিবা গাড়িটা সমবেগে যাচ্ছে। এর মানে প্রথম গাড়িও সমবেগে, দ্বিতীয় গাড়িও সমবেগে। তাহলে প্রথম গাড়ি b1 বেগে t সময় ধরে যায়, তাহলে আমাদের s1 = b1t, আর দ্বিতীয় গাড়ির জন্য s2 = হচ্ছে আমাদের b2t। s = bt ফর্মুলা, সমবেগের ফর্মুলা। প্রথম গাড়ির জন্য বেগ b1 সময় t, দ্বিতীয় গাড়ির জন্য বেগ b2 সময় কিন্তু t। তাহলে আমরা এখান থেকে বলতে পারি b1 + b2 × t s এর মান। আমরা এখান থেকে বলতে পারি t = আমরা এখান থেকে বলতে পারি s/b1 + v2। এবার একটু খেয়াল করে দেখো, s এর মান আমার জানা আছে 1100 মিটার, b1 এর মান আমার জানা আছে 12, b2 এর মান জানা আছে 10। এর মানে আমরা পাচ্ছি 1100/22। এর মানে সময়টা কত আমি দেখে দেখে বলে দিই। ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 11 × 2 = 22, 50 আসবে, 50 সেকেন্ড আসবে। এর মানে 50 সেকেন্ড পর তারা মিলিত হবে, 50 সেকেন্ড পর তারা মিলিত হবে। তো অনেক সময় প্রশ্ন করতে পারে প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব বের করো, দ্বিতীয় গাড়ির অতিক্রান্ত দূরত্ব বের করো। তাহলে সিম্পলি তুমি প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব বের করতে পারবা। s1 = হচ্ছে b1 × t, b1 এর মান হচ্ছে 12 × t এর মান হচ্ছে 50। এখান থেকে তুমি বলতে পারো 5 12 60 600 মিটার। আর দ্বিতীয় গাড়ির অতিক্রান্ত দূরত্ব s2 = b2t, এটা বলে নাই, আমরা বের করতে বললে করতে পারবো। b2 এর মান হচ্ছে 10 × 50, এর মান হচ্ছে আমাদের 500 মিটার। তাহলে দেখো 500 আর 600 মিলে হচ্ছে 1100। এর মানে এই টোটাল দূরত্বটা প্রথম গাড়ি অতিক্রম করছে 600 মিটার, দ্বিতীয় গাড়ি অতিক্রম করছে হচ্ছে 500 মিটার, টোটাল 1100 মিটার। আমাদের ক্যালকুলেশন সঠিক, তাহলে আমাদের সব কিছু ক্লিয়ার। বলো আমাদের এই ম্যাথটা আমরা বুঝছি কিনা বলো। এই ম্যাথ বুঝলে আমরা সেকেন্ড ম্যাথে চলে যাই। এই ম্যাথ আমরা বুঝছি কিনা, এটা বরিশাল বোর্ড 2017 সালে তোমাদের আসছিল। তাহলে আমাদের সময়টাও বের করলাম, এবং যদি কখনো বলা হয় প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব কত আমরা বের করতে পারবো, দ্বিতীয় গাড়ির অতিক্রান্ত দূরত্ব কত সেটাও আমরা বের করতে পারবো। এতটুকু আমাদের ক্লিয়ার কিনা আমরা একটু কনফার্ম করি, এতটুকু ক্লিয়ার কিনা কনফার্ম করি। ওকে, যদি ক্লিয়ার হয় তাহলে আমরা নেক্সট ম্যাথে চলে যাচ্ছি। হ্যাঁ, আমরা নেক্সট ম্যাথে চলে যাই, আসি তাহলে আমাদের পরের ম্যাথ। দেখো ফিজিক্স জিনিসটা খুব কঠিন না, যথেষ্ট সোজা, বাট কথা হচ্ছে তোমার বেসিকটা ক্লিয়ার থাকতে হয়। আমাদের হচ্ছে মন থেকে আমাদের একটা ভয় কাজ করে, যদি আমরা জিনিসগুলোকে একবার খুবই গুছিয়ে পড়ি, সুন্দর করে পড়ি, তাহলে আশা করি আমাদের সমস্যা হওয়ার কথা না। আমাদের এই জিনিসটা হচ্ছে অন্যতম মজাদার একটা সাবজেক্ট, এবং আমাদের অনেকে বলে প্রশ্ন আনকমন পড়ে। প্রশ্ন তো আনকমন পড়বেই, তবে আমি বলি প্রশ্ন সবসময়ই কমন পড়ে। পার্থক্য হচ্ছে তোমার পরিশ্রমটা। যত বেশি তুমি পরিশ্রম করবা, যত বেশি সময় তুমি ব্যয় করবা, তত বেশি বেসিকটা ক্লিয়ার করবা, তত বেশি তুমি এটার আউটপুট পাবা। তো আমরা আশা করব তোমরা সেই ধরনের হেল্পটা আমাদেরকে করবা। তোমাদের দিক থেকে আমরা যত বেশি ভালো অ্যাক্টিভিটি পাবো, আমাদের ক্লাস নিতেও তত ভালো লাগবে, যে যার কারণে আমাদের ভালো কিছু দিতে ইচ্ছে করবে, কারণ আমাদের ভালো জিনিসটা অনেকেই পাচ্ছে। এটাই আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি আর কি। তো আসো আমরা পরে ম্যাথে চলে যাই। এটা দিনাজপুর বোর্ড 2017 সালে আসছিল, খুবই সোজা একটা ম্যাথ। আর তোমাকে বলা হলো একটি গাড়ি স্থির অবস্থান থেকে, এটা তোমরাও পারবা, তাও আমি বলে দিই, যেহেতু আমি বলছি প্রত্যেক টাইপের একটা করে ম্যাথ করাবো, ওই কারণে আমি করাই দিচ্ছি। একটি গাড়ি স্থির অবস্থান থেকে স্থির অবস্থান থেকে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে চলে 8 মিটার দূরত্ব অতিক্রম করে। সুষম ত্বরণে চলে 8 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? 8 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? ওকে, নেক্সট তাহলে আমরা এখান থেকে বলি। এটা হচ্ছে আমাদের আসছিল দিনাজপুর বোর্ড 2017, আমাদের ডিজে বোর্ড, আমি বলি দিনাজপুর বোর্ড মানে হচ্ছে ডিজে বোর্ড, আমাদের 17 এটা সিকিউতে আসছিল, এটা দিনাজপুর বোর্ডের সিকিউতে আসছিল। খুবই সোজা একটা জিনিস। দেখো তোমাকে বলা হলো কোনো একটা গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা আরম্ভ করছে, তাহলে আমাদের এটা কার মান বোঝায়? এটা আদিবেগের মান বোঝায়। আদিবেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, এবং গাড়িটি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার কেমন ত্বরণে যায়? সুষম ত্বরণে। তাহলে ত্বরণের মান আমরা বলতে পারবো হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপর তোমাকে বলা হলো সুষম ত্বরণে চলে গাড়িটা 8 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে গাড়ির অতিক্রান্ত দূরত্ব s = কত মিটার? 8 মিটার। এবার তোমাকে প্রশ্ন করা হলো সময় t এর মান কত? এই যে আমার সময় t এর মান কত, তাহলে t = হোয়াট? তো তুমি এবার চিন্তা করে দেখো ভাইয়া,
SUAT এদেরকে দিয়ে ফর্মুলা কি হয়, আমাদের গতির যে 4টা ফর্মুলা তার মধ্যে এই ফর্মুলা দিয়ে একটু তাকাও তো, S = UT + ½ AT²। খেয়াল করে দেখো এখানে S এর মান আমি জানি, U এর মান জানি, A এর মান আমরা জানি, T এর মান বের করব। তাহলে আমরা এখান থেকে বলতে পারি S এর মান হচ্ছে 8 = আদিবেগ 0 × সময় হচ্ছে আমাদের বের করব +½ × A এর মান হচ্ছে 1 T²। তো আমরা এখান থেকে বলতে পারি 8 = হচ্ছে আমাদের ½ T², এর মানে T² = 8 × 16 বজ্রগুণন করলে T = হচ্ছে আমরা বলতে পারি ±4 সেকেন্ড। তো আমরা এখান থেকে বলতে পারি সময় তো আর ঋণাত্মক হতে পারে না, যেহেতু সময় ঋণাত্মক হতে পারে না T এর মান হচ্ছে আমাদের অনলি 4 সেকেন্ড, যেহেতু আমাদের সময় ঋণাত্মক হতে পারে না, এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে তারা 4 সেকেন্ড পর মিলিত হবে। আমরা বুঝছি কিনা বলো, আমরা বুঝছি কিনা বলো। এখানে ডিজে বোর্ডের কেউ আসো কিনা, দিনাজপুর বোর্ডের কেউ আসো কিনা? ওকে, তাহলে আমরা এটা পেরে গেলাম। খুবই সহজ একটা ম্যাথ ছিল, জাস্ট আমার ডিফারেন্ট ক্যাটাগরির হওয়ার জন্য আমি করাই দিছি জিনিসটা। হ্যাঁ, তো আরেকটা ম্যাথ করাই দিই এবার। এটা একটা ইম্পর্টেন্ট ক্যাটাগরির ম্যাথ। এখন যে ম্যাথটা করাই দিব, আমাদের তোমরা অনেকেই ম্যাথটা করছো হয়তো কোনো না কোনো একটা সময়, তো আমরা সেই ম্যাথটা তোমাদেরকে একটু করাই দিই। হ্যাঁ, আসো, বলা হলো একটি ট্রাক ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলছিল। তাহলে কোয়েশ্চেনটা হচ্ছে একটি ট্রাক ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলছিল। ওকে, তো তোমাকে বলা হলো ট্রাক ড্রাইভার একজন পথচারীকে দেখতে পেয়ে একজন পথচারীকে দেখতে পেয়ে 50 মিটার দূরে পথচারীর নিকট থামলেন। 50 মিটার দূরে আমি একটু চেঞ্জ করে দিই 50 মিটার দূরে পথচারীর থেকে 1 মিটার সামনে গিয়ে থামালেন। ওকে, ট্রাকটি পথচারীর নিকট পৌঁছাতে কত সময় লেগেছিল? বলা হলো ট্রাকটি পথচারীর নিকট পৌঁছাতে কত সময় লেগেছিল? ওকে, দেন আমরা এই ম্যাথটা সলভ করে ফেলি। খুবই সহজ একটা ম্যাথ, এটা আমার কোনো বোর্ডে আসে নাই, এটা জেনারেলি একটা ম্যাথ আমরা করাই দিচ্ছি। দেখো, তোমাকে বলা হলো একটি ট্রাক ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলতেছিল। ঘন্টায় 60 কিলোমিটার, এর মানে আমার যে ট্রাকটা, এই যে এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত ট্রাক, এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত ট্রাক। এই যে আমার ট্রাকটা, এই ট্রাকটা আমাদের তার থেকে 50 মিটার দূরে একটা পথচারী রমণীকে দেখতে পেল, যে রমণী ট্রাকওয়ালার দিকে তাকায় হাসতেছিল। তো আমাদের এটা হচ্ছে আমাদের ট্রাকওয়ালা, এটা হচ্ছে আমাদের ট্রাক, আর এখানে আমাদের আছে রমণী। তাহলে আমাদের এই ট্রাকওয়ালা এই রমণীকে দেখতে পেল, ট্রাকওয়ালা দেখলো রমণী ট্রাক থেকে 50 মিটার দূরে অবস্থান করতেছে। ট্রাকওয়ালা চিন্তা করলো রমণীর কাছে আমি যদি গাড়িটাকে না থামাই রমণী মারা যাবে, আমি চাচ্ছি না রমণীটা মরে যাক। তখন ট্রাকওয়ালার মনে দয়ার উদয় হলো, সে তো অনেক দয়ালু, সে রমণীকে দেখে গাড়ির ব্রেকের মধ্যে দিল কষে একটা চাপ। এর মানে গাড়িটা ব্রেক কষার কারণে গাড়িটা কী হবে, থেমে যাবে। কিন্তু গাড়ির বেগ শুরুতে কত ছিল, 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাদের এই গাড়ির যে আদিবেগ ইউ ছিল, সেই ইউটা হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার, কারণ ঘন্টায় 60 কিলোমিটার। তখন সে চিন্তা করলো, না না না, সুন্দরী রমণী মরে যেতে পারে না, আমার ট্রাকটাকে থামানো ছাড়া আমি থাকতে পারি না। তখন আমার দেখা গেল ট্রাকওয়ালা কষি তুলে পা দিয়ে একটা চাপ, এরপর আস্তে আস্তে আমাদের গাড়িটা থামতে থামতে আমাদের রমণীর সামনে যাইয়া থেমে গেল খাপে। তাহলে আমাদের তখন বলা হলো 50 মিটার সামনে দেখছে,
তবে পথচারীর 1 মিটার সামনে যেয়ে থেমে গেছে। এর মানে হচ্ছে পথচারী এখানে আছে, তার ঠিক 1 মিটার সামনে, এর মানে এখানে এসে থেমে গেল। তাহলে বলো তো ট্রাকটা কত দূরত্ব অতিক্রম করছে? এই তোমরা বলো তো ট্রাকটা কত দূরত্ব অতিক্রম করছে? রাহি বলতেছে রমনা হইলে হিট করতেও পারতো, তুই দাঁড়াইছিস কেন রাস্তার মধ্যে? তখন বলতো রমনারে বলতো, আরে বেটা তুই ট্রাক দেখোস না, তুই দাঁড়াইছিস কেন, ওই জন্য মাইরা দিছি। রমণী হওয়ার কারণে তার মনে ভালোবাসার উদয় হলো, সে তাকে মারতে চায়নি। সুন্দরী রমণী মরে যেতে পারে না, ট্রাকটাকে থামাই দিলে সেই কিন্তু মরে না, ওই কারণে ট্রাকটাকে ব্রেক কষে থামাই দিয়া সুন্দরী রমণীর 1 মিটার সামনে দাঁড়াইয়া কহিল, ওই হয়ে রমণী রাস্তার মধ্যে দাঁড়াতে নাই, যদি তুমি সামনে যেতে চাও ফাঁসি উঠে পড়ো, ফাঁসির সিটটা খালি আছে। ওকে, হ্যাঁ 49। এর মানে হচ্ছে ট্রাকটার দেখো রমণী 50 মিটার দূরে হলেও সে কিন্তু 1 মিটার আগে থেমে গেছে। দ্যাট মিনস আমরা বলতে পারি রমণীর 1 মিটার আগে থেমে গেছে, মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব S = 49 মিটার। এবার তোমাকে বলা হলো ট্রাকটি রমণীর নিকট পৌঁছাইতে কত সময় লাগলো। এখন একটু খেয়াল করো, যেহেতু এখানে যে ট্রাকটা থেমে গেল, এই থেমে গেল কথাটা মানে হচ্ছে শেষ বেগ B = 0। তাহলে আমরা আদি বেগ জানলাম, এখান থেকে বলতে পারি শেষ বেগ B = 0। আর কিলোমিটার পার সেকেন্ডটাকে তুমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করবে, এটা তোমরা জানো। এবার ট্রাকটি পথচারীর নিকট পৌঁছাইতে কত সময় লাগছে, এক কথায় কত সেকেন্ড পর ট্রাক ড্রাইভার ট্রাকটাকে থামিয়ে রমণীকে দেখতে পেল। তাহলে আমাদের সেই সময়টা আমাকে বের করতে বললো, হোয়াট ইজ দ্য টাইম T = হোয়াট। তাহলে আসো আমরা টাইমটা বের করি। খুবই সিম্পল একটা মেথড, আমরা আগের ম্যাথ যেটা করছিলাম সেই ম্যাথের মতো করে আমি সিম্পলি করতে পারি। তো আমাদের যে কোনো ফর্মুলা অ্যাপ্লিকেবল। তো তুমি এখানে একটু খেয়াল করে দেখো, প্রথম কথা তুমি চিন্তা করে দেখো কোন ফর্মুলা ইউজ করবা। ফর এক্সাম্পল তুমি চিন্তা করলা আমি ইউজ করবো হচ্ছে B = U + AT ফর্মুলা। B = U + AT ফর্মুলা কেন ইউজ করব? ভাই আমি বেগের মান জানি, শেষ বেগের মান জানি, আদি বেগের মান জানি, সময়টা আমাকে বের করতে বললো, কিন্তু ঝামেলা হচ্ছে এই ত্বরণটা আমরা জানি না। তাহলে আমার কাজ হচ্ছে আগে কি বের করা, ত্বরণটা বের করা। এবার আসো ত্বরণের সাথে বেগ এবং বেগের রিলেশন কোনটা আছে? আমরা জানি B² = U² + 2 AS। এখানে একটু খেয়াল করে দেখো, আমরা শেষ বেগের মান জানি, আদি বেগের মান জানি, S এর মান জানি, দ্যাট মিনস ত্বরণ বের করা যাবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি শেষ বেগ কত? 0। তাহলে 0 = U² + 2 AS। তাহলে এখান থেকে বলতে পারি 2 AS = -U², দ্যাট মিনস ত্বরণ A = -U² / 2 S। তাহলে তুমি এখান থেকে ক্যালকুলেশন করে ত্বরণের মান বের করতে পারবা মাইনাস এত। সেই ত্বরণের মানটা এখান থেকে এখানে বসাই দিলে তুমি T এর মানটা পেয়ে যাবা। শেষ বেগ B এর মান কত? 0। 0 = U + AT। তাহলে AT হচ্ছে আমাদের -U, তাহলে T হচ্ছে -U / A। একটু খেয়াল করো, T -U এর মানটা বসাই দিবা, এর মানটা হচ্ছে মাইনাস সামথিং, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, টি এর মান হচ্ছে এত সেকেন্ড। এটা হচ্ছে আমাদের আনসার। বলো বুঝছি কিনা বলো। বলো বুঝছি কিনা, এই ম্যাথটা বুঝছি কিনা। আমরা অন্যান্য ফর্মুলা দিয়ে ইউজ করতে পারি, এনি কাইন্ড অফ ফর্মুলা তুমি ইউজ করতে পারো। হ্যাঁ, একজন বললো আবার একটু বলার জন্য, দেখো আমার এখানে যে টার্মগুলো দেওয়া আছে তোমাকে বের করতে বলছে সময়ের মান। হ্যাঁ, তো আমি এখান থেকে আমাদের আদি বেগ, শেষ বেগ এবং সময়ের সাথে একটা রিলেশন আমার জানা আছে, যে কোনো রিলেশন তুমি ইউজ করতে পারো, গতির যে কোনো রিলেশন ইউজ করতে পারবো। B = U + AT। তো আমাদের এখানে শেষ বেগ জানা আছে, আদি বেগ জানা আছে, ত্বরণটা আমার জানা নাই, সময়টা আমাকে বের করতে হবে। তো সময় যদি বের করতে যাই আমার যদি ত্বরণ জানা লাগবে, তাহলে আমার ত্বরণ কিন্তু জানা নাই, তাহলে আমি আগে ত্বরণের মানটা বের করে নিই। তো আগে ত্বরণের মানটা আমি এই সূত্র দিয়ে বের করলাম, B² = U² + 2 AS, যেখানে আমার A এর মান জানা নাই, বাকি সব জানা আছে। তো বাকি সব মান বসাইলে ত্বরণের মানটা অটোমেটিক বের হয়ে যাবে, সেই ত্বরণের মানটা এখানে বসাইলে সময়ের মানটা বের হয়ে যাবে, এটা আমরা বলতে চাইছিলাম। ওকে, এবার হচ্ছে আমাদের বুলেটের ম্যাথগুলো আমরা দেখি। তাহলে আমাদের এই ধরনের ম্যাথগুলো শেষ। এবার হচ্ছে আমাদের সাধারণ গতির আমাদের লাস্ট টাইপ, সেটা হচ্ছে আমাদের বুলেট সংক্রান্ত, যে আমাদের কোনো একটা তক্তার উপর যদি আমরা বুলেট দিয়ে বা দেওয়ালের মধ্যে গুলি করে দিই, তাহলে বুলেটটা কত দূর প্রবেশ করবে, এই সংক্রান্ত ম্যাথগুলো আমরা করব। এবং এই সংক্রান্ত আমাদের যে শর্টকাট আছে সেই শর্টকাটটা আমরা জানবো MCQ এর জন্য।
তো আমি একটা কোয়েশ্চেন লিখে ফেলি। হ্যাঁ, একটি বন্দুকের গুলি কোনো দেওয়ালের মধ্যে, আমি কোয়েশ্চেনটা লিখে ফেলি। একটি বন্দুকের গুলি কোনো দেওয়ালের মধ্যে, একটি বন্দুকের গুলি কোনো দেওয়ালের মধ্যে 0.04 মিটার প্রবেশ করার পর 0.04 মিটার প্রবেশ করার পর ব্যাগ অর্ধেক হয়ে গেল। এবার তোমাকে বলা হলো, বা ওইভাবে না বলে বলছি ব্যাগ অর্ধেক হারায়। তারা যেভাবে বলছে আমি সেভাবে লিখি, প্রশ্ন যে কোনোভাবে হইতে পারে। ব্যাগ অর্ধেক হারায়, গুলিটি দেয়ালের মধ্যে আর কত দূর প্রবেশ করবে? বলা হলো গুলিটি দেয়ালের মধ্যে আর কত দূর প্রবেশ করবে, তাই একটু খেয়াল করে দেখি। তাহলে আমাদের তুমি সিম্পলি খেয়াল করে দেখো ভাইয়া, আমাদের জিনিসটা হচ্ছে এরকম। এটা হচ্ছে আমার দেয়াল, এটা হচ্ছে আমাদের একটা দেয়াল। আর এখানে আমাদের মনে করো তুমি একটা বন্দুক নিয়ে দাঁড়ায় আছো, তোমার কাছে একটা বন্দুক আছে, এই বন্দুকের মধ্যে বুলেট আছে। তোমার ইচ্ছে হলো এই দেওয়ালটাকে তুমি আজকে গুলি করে করে ছিদ্র করে দিবা। মনে করো আমি একটা বন্দুক বানাই ফেলি এখন। এই যে আমার বন্দুক, আমি গুলি করতেছি। তাহলে খেয়াল করো, এই যে আমি গুলি করতেছি, আমার যে এখান থেকে এই বুলেটটা বের হয়ে এই দেওয়ালে প্রবেশ করলো। দেওয়ালে সে কত বেগে প্রবেশ করতেছে? দেওয়ালে সে বি বেগে প্রবেশ করতেছে। এখন তারা বলল বন্দুকের গুলি দেওয়ালের মধ্যে 0.04 মিটার প্রবেশ করার পর সে যখন এখানে এতটুকু প্রবেশ করলো, এই দূরত্বটাকে তারা এটাকে বলতেছে 0.04 মিটার। এত দূরত্ব প্রবেশ করার পর ব্যাগ অর্ধেক হারায়। খেয়াল করো, তাহলে ব্যাগ অর্ধেক হারায়, অর্ধেক কি করছে? হারাইছে। ব্যাগ যদি অর্ধেক হারায় তাহলে আমরা বলতে পারি হারানো ব্যাগটা কত? হারানো ব্যাগটা হচ্ছে b/2। তার ব্যাগ ছিল b, হারাই ফেলছে অর্ধেক। তাহলে এই পরিমাণ সে হারাই ফেলছে। তাহলে এই পয়েন্টে তার বর্তমান ব্যাগ কত? বর্তমান ব্যাগটা হচ্ছে আদি ব্যাগ মাইনাস হারানো ব্যাগ। তাহলে আমরা বলতে পারবো b/2। এটা হচ্ছে এই পয়েন্টে তার বর্তমান ব্যাগ। একইভাবে তোমাকে যদি ব্যাগ অর্ধেক হারায় না বইলা, তোমাকে যদি বলতো ব্যাগ 1/3 হারায়, তাহলে তুমি বলতা হারানো ব্যাগটা হচ্ছে 1/3, মানে 3/1 তাহলে 3/1 সে হারাই ফেলে। তাহলে আমরা বলতে পারো বর্তমান ব্যাগটা হচ্ছে টোটাল ব্যাগ থেকে হারানো ব্যাগটা বিয়োগ করব, তাহলে আমরা এখান থেকে পাবো 2b/3। তাহলে এক কথায় কোয়েশ্চেন কি করতেছে, তোমার কাজ হচ্ছে এখানে দেওয়ালে ঢুকার সময় সে বিবেগে ঢুকছে, তাহলে দেওয়ালে সে এতটুকু প্রবেশ করার পর তোমার ব্যাগ অর্ধেক হারাই ফেলছে। অর্ধেক হারাইলে কতটুকু বাকি আছে সেটা হচ্ছে এখানকার ব্যাগ, কতটুকু বাকি আছে সেটা হচ্ছে এখানকার ব্যাগ। এভাবে তোমার এই কোয়েশ্চেনে যেটা বলবে সেই অনুযায়ী তোমাকে বের করতে হবে এই পরিমাণ অংশ অতিক্রম করার পর তার ব্যাগ কি কতটুকু, এই পরিমাণ অংশ অতিক্রম করার পর তার বর্তমান ব্যাগ কতটুকু সেটা বলবো। যদি অর্ধেক বলে b/2, যদি বলতো 1/3, তখন এই পয়েন্টের ব্যাগটা হয়ে যেত 2b/3। কথা ক্লিয়ার কিনা বলো, কথা ক্লিয়ার কিনা? এনি কাইন্ড অফ কোয়েশ্চেন তোমাকে করতে পারে, বেসিকটা ক্লিয়ার রাখতে হবে। বলো আমাদের এই কথাটা ক্লিয়ার কিনা, এই কথাটা ক্লিয়ার কিনা? বলো আমাদের এই কথাটা ক্লিয়ার কিনা? এটা রেসপন্স করবো কুইকলি, আমরা কুইকলি রেসপন্স করব। এই কথাটা ক্লিয়ার কিনা? ওকে,
তাহলে এবার তাহলে আমাদের যে কোনো ধরনের কোয়েশ্চেন আসতে পারে, যেভাবে আসবে তুমি সেভাবে আনসার করবা। তাহলে আমি করলাম, করার পর এতটুকু ঢুকার পর b/2, এই তোমার কি মনে হয় তুমি তোমার বন্দুকের ভিতর যে গুলিটা আছে তাকে বললা, বাবারে বাবা তোরা আমি মারতেছি, তুই 0.04 মিটার ঢুকার পর আর ঢুকিস না। তোমার কি মনে হয় সে তোমার বাধ্যগত গুলি সে এখানে যায় কি বসে থাকবে? না, তার কাছে যেহেতু ব্যাগ আছে সে বলবে না 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 আমার কাছে ব্যাগ আছে, দ্যাট মিনস আমার একটা শক্তি আছে, আমি এখান থেকে থেমে থাকতে পারবো না। সে কি করবে, আমার এখান থেকে দেখা যাবে সে তার ব্যাগ যেহেতু এখন শূন্য হয় নাই, সে আর একটু ভিতরে ঢুকতে 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 একই সময় ব্যাগটা শূন্য হয়ে যাবে। এখন কি পরিমাণ ঢুকার পর ব্যাগটা শূন্য হবে? ধরে নিলাম ভাইয়া এক্স, এই এক্স এর মানটা কত তোমাকে সেটাই জিজ্ঞেস করলো। তাহলে আমাদের গুলিটি দেয়ালের মধ্যে আর কত দূর প্রবেশ করবে? আমরা জানি যতক্ষণ পর্যন্ত না সে স্থির হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের সে কি হবে, আমাদের এখানে সে প্রবেশ করবে। কারণ আমরা জানি তো যে আমার যার মধ্যে শরীরে উত্তেজনা আছে তাকে থামানো খুব টাফ, আমাদের সে যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে, আর আমার দেওয়াল তাকে বাধা দিতেই থাকবে দিতেই থাকবে দিতেই থাকবে। এই বাধা দিতে 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 এক সময় আমার বুলেটটা থেমে যাবে, ওইখানে যাইয়া বুলেটটা আর ভিতরে চলতে পারবে না, কারণ তার ব্যাগটা শূন্য। এখন আসি, ওকে, এবার আমরা এখান থেকে যদি আমাদের ক্যালকুলেশন করি তাহলে খুবই সিম্পল ক্যালকুলেশন। আমাদের এখানে কিন্তু অংশ দুইটা, একটা হচ্ছে প্রথম অংশ আর একটা হচ্ছে দ্বিতীয় অংশ। তাহলে আমি যদি একটু খেয়াল করি, আমি যদি এভাবে চিন্তা করি, ভাই প্রথম অংশের কথা চিন্তা করলে, প্রথম ক্ষেত্র চিন্তা করলে, এই যে এখানে থাকা অবস্থায় তার ব্যাগ ছিল বি, এখান থেকে আমাদের 0.04 মিটার ঢুকার পর এস ধরে নিলাম, তার ব্যাগটা হয়ে গেল b/2। এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে। আর দ্বিতীয় ক্ষেত্র যদি বলি, দ্বিতীয় ক্ষেত্রে কি হয়? দ্বিতীয় ক্ষেত্রে তার আদিবেগ ছিল b/2, তার প্রাথমিক অবস্থায় ব্যাগ ছিল b/2, সেখান থেকে সে আমাদের ভিতরে প্রবেশ করে ব্যাগটা আমাদের শূন্য হয়ে গেল। এটা হচ্ছে আমার এক্স ইকুয়ালস টু কত জিজ্ঞেস করলো। তাহলে পার্থক্যটা খেয়াল করো, যখন তুমি এই অংশটা কাউন্ট করবা, শুরু এখানে শেষ এখানে, যেখানে শুরু সেটা হচ্ছে আদি ব্যাগ, যেখানে শেষ সেটা হচ্ছে শেষ ব্যাগ। তুমি যখন এতটুকু অংশ কাউন্ট করতেছ, যেখানে শুরু সেখানে আদি ব্যাগ, যেখানে শেষ সেখানে শেষ ব্যাগ। তুমি যদি এই পুরোটা কাউন্ট করো, যেখানে শুরু সেখানে আদি ব্যাগ, যেখানে শেষ সেখানে শেষ ব্যাগ, তাহলে তুমি যে কোনো জায়গায় যে কোনো কাজ করতে পারবা, যে কোনো জায়গায় যে কোনো কাজ করতে পারবা। কিন্তু পার্থক্যটা কোন জায়গায় বুঝছো তো? পার্থক্যটা হচ্ছে ভাইয়া, আমাদের এখানে যেই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে সেই জিনিসটা হচ্ছে, আমার এখানে আমাকে সব সময় দেখতে হবে কোন পথটা আমি ব্যবহার করতেছি। আমি এই পথটা ব্যবহার করতেছি, ওই পথের শুরু কী ছিল শেষ কী, এটাই আমাকে মাথায় রাখতে হবে। এই পথ ব্যবহার করতেছি, শুরু কী শেষ কী, এই পথ ব্যবহার করতেছি, শুরু কী শেষ কী, শুরু মানে আদি, শেষ মানে আমাদের শেষ, তাহলে আমার ম্যাথটা হয়ে যাবে শেষ। এবার আসো, আমাদের এটা না বুঝলে কিন্তু তোমার লেগে যাবে ক্ল্যাশ। তাহলে আমাদের আসো প্রথম ক্ষেত্রে। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে যদি করি, প্রথম ক্ষেত্রে আমরা আমাদের ফর্মুলা জানা আছে। কি ফর্মুলা ভাইয়া? আমাদের বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস আমার ফর্মুলা জানা আছে, এই যে এদের মধ্যে রিলেশন করার জন্য। তাহলে আমাদের বি মানে কি শেষ ব্যাগ কত? b/2, b/2 হোল স্কোয়ার মানে হচ্ছে b²/4 ইকুয়ালস টু আদিবেগ কত? আদিবেগ হচ্ছে বি স্কোয়ার প্লাস 2a, এস এর মান কত? 0.04। তুমি এখান থেকে ক্যালকুলেশন করবা, তুমি এখান থেকে বি স্কোয়ারটাকে অপোজিটে পাঠাই দাও, তাহলে টোয়াইস এ ইন্টু 0.04, এটা গুণ করে ফেললে একসাথে লিখে দিই, 4 দুগুণ 8, 0.08 a ইকুয়ালস টু, এটা অপোজিটে গেলে তুমি ক্যালকুলেশন করে দেখো, ক্যালকুলেশন করলে আসবে -3b² / 4। তাহলে a এর মান কত হবে? -3b² / 4 ইন্টু 0.08। তো আমি এখান থেকে ক্যালকুলেশন করলে এটা আসে 9.375। তাহলে a এর মান আসে -9.375 b²। এটা হচ্ছে ত্বরণ, এই ত্বরণটা নেগেটিভ, এর মানে এখানে মন্দন হচ্ছে, অর্থাৎ আমার দেওয়ালটা বুলেটটাকে থামাই দিতে চাচ্ছে।
তাহলে অলরেডি তুমি ত্বরণের মান পেয়ে গেছো। এবার তোমার দ্বিতীয় ক্ষেত্রে চিন্তা করতে হবে। দ্বিতীয় ক্ষেত্রে বলতে পারি আবার সেম বি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস টুয়াইস এ এস লিখলাম। এরপর দেখো দ্বিতীয় ক্ষেত্রে শেষ বেগ কত, ভাই শেষ বেগ হচ্ছে 0, আদি বেগ কত b/2 হোল স্কয়ার করলে b²/4 প্লাস 2 এর মান কত -0.375 b² -0.375 b², s এর মান কত x, s এর মান কত x। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে বলতে পারবো হচ্ছে আমাদের এখান থেকে যদি আমরা বলি 2 × 0.375 b² = b²/4 b² কাটাকাটি, এখান থেকে আমাদের এখানে একটা x থাকবে, x এর মানটা ক্যালকুলেশন করে বের করে ফেলা যাবে। আমার b এর মান তো আমি জানি না, তো b কাটাকাটি এখান থেকে ক্যালকুলেশন করলে আমার x এর মানটা বের হবে এবং x এর মানটা বের হবে 0.0133 মিটার। প্রত্যেকটা ম্যাথ সেম ওয়েতে করতে হবে। এর মানে এক কথায় বি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস টুয়াইস এ এস, এই ফর্মুলা দুইবার ইউজ করলে সকল বন্দুকের ম্যাথ শেষ। প্রথমটা থেকে আমি কি পাবো, প্রথমটা থেকে আমি অ্যাক্সিলারেশনটা বের করতে পারবো, আর সেকেন্ডটা থেকে আমরা সেই অ্যাক্সিলারেশনটা ইউজ করে আমরা সরণটা বের করতে পারবো। তাহলে বন্দুক আর কত দূর প্রবেশ করবে, ভাইয়া বন্দুক আর এক্স পরিমাণ প্রবেশ করবে। বন্দুক আর কতটুকু প্রবেশ করবে, বন্দুক আর এক্স পরিমাণ প্রবেশ করবে। আচ্ছা বি কেন 0 হবে সেটা বুঝি নাই। দেখো প্রাথমিক অবস্থায় তার ব্যাগ ছিল এত ব্যাগে দেওয়ালে ঢুকছে, তারা বলেই দিছে এতটুকু প্রবেশ করার পর ব্যাগ অর্ধেক হারাই ফেলছে, মানে বাকি অর্ধেক বাকি আছে। এখনও কিন্তু সে থেমে নাই, এখনও চলতেছে। সে থামবে কখন, একটা বুলেট দেওয়ালে ঢুকতেও থেমে যাবে। কখন থামবে, যখন তার ব্যাগটা শূন্য হবে। তো আমি ধরে নিলাম এখান থেকে আরও এক্স পরিমাণ যখন প্রবেশ করলো তখন তার ব্যাগটা শূন্য হয়ে গেল। আমাদের কতটুকু দূরত্ব অতিক্রম করলে ব্যাগটা শূন্য, সেই দূরত্বটা আমরা এখান থেকে ক্যালকুলেশন করে বের করলাম। বলো বুঝছি কিনা? ও সরি, এটা 9.375। ওকে, তাহলে এটা হচ্ছে আমার জেনারেল প্রসেস। যদি ম্যাথটা আসে আমার জেনারেল প্রসেস এভাবে আমরা করতে পারবো। এবার আমার কাজ হচ্ছে শর্টকাট ওয়ে। ভাই এটা দিয়ে কোনো শর্টকাট আছে? জি ভাইয়া আছে। সেই শর্টকাটটা আমরা এখন দেখব এবং শর্টকাটে আমরা আবার এই অ্যান্সারটা বের করে দেখাবো তোমাদেরকে। শর্টকাট ওয়েতে আমরা এই অ্যান্সারটা বের করব। তাহলে আমরা যে জিনিসটা বলতে পারি সেটা হচ্ছে ভাইয়া সিম্পল কথা, আমাদের কোনো একটা দেওয়ালের মধ্যে বুলেট বি ব্যাগে ঢুকতেছে, ঢুকার সময় ব্যাগটা হচ্ছে বি। একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পর ব্যাগটা আমার, তারা বলছে অর্ধেক হারায়। তোমাকে কতটুকু হারায় সেটা না, এখান থেকে এখানে গেলে ব্যাগ কত হয় সেটা বের করতে হয়। তাহলে আমার হারাইছে কতটুকু, অর্ধেক যদি হারাই ফেলে বাকি থাকে কতটুকু, সেই বাকিটা আমরা এখানে লিখছি। মানে এতটুকু ঢুকার পর তার ব্যাগ এত, এরপরে এখান থেকে আরও এক্স পরিমাণ ঢুকলে ব্যাগটা শূন্য হবে আমি ধরে নিলাম, কারণ তোমাকে কোয়েশ্চেন করা হলো দেওয়ালের মধ্যে আর কত দূর প্রবেশ করবে। আমরা জানি যতক্ষণ পর্যন্ত না বুলেটের ব্যাগ শূন্য হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে দেওয়ালটাকে ব্যাগ করতেই থাকবে। তাহলে আমাদের ধরে নিলাম সে এক্স পরিমাণ প্রবেশ করলে ব্যাগটা শূন্য হবে। এবার তুমি এটাকে দুইটা অংশে বিভক্ত করো। প্রথম অংশ হচ্ছে এটা, দ্বিতীয় অংশ হচ্ছে এটা। এই অংশের জন্য শুরুতে ব্যাগ বি, শেষে ব্যাগ b/2। তাহলে এখানে আদি ব্যাগ বি, শেষ ব্যাগ b/2। তাহলে এখানে আদি বেগের জায়গায় আমরা বি বসাইছি, শেষ বেগের জায়গায় b/2 বসাইছি। আর এটা যখন চিন্তা করব তখন আদি বেগ হচ্ছে b/2, শেষ বেগ হচ্ছে 0, সেটা আমরা সেকেন্ড ক্ষেত্রে বসাইছি। এখান থেকে যে ত্বরণ পাইছি সেই ত্বরণটা এখানে বসাইছি। অনেকে কোয়েশ্চেন করতে পারো ভাইয়া এইখানকার ত্বরণ কেন এখানে বসাইলেন? কারণ ভাই দেওয়াল কিন্তু একইটা। এখান থেকে আমি বের করলাম এই দেওয়ালের মধ্যে কি পরিমাণ আমাদের মন্দন কাজ করে। যে পরিমাণ মন্দন কাজ করে সেটা বের করলাম। আমি দেখলাম যে ত্বরণের মান নেগেটিভ মানে মন্দন, ওই মন্দনটা বের করলেই তো আমি বুঝতে পারবো আর কতটুকু ঢুকবে। কারণ প্রত্যেকটা দেওয়ালের বাধা দেওয়ার ক্ষমতা সমান নয়, এক এক দেওয়াল এক এক রকম। তো আমাকে যে দেওয়ালটা দিছে ওই দেওয়ালের কেমন সেটা আমরা এখান থেকে বুঝতে পারতেছি। সেই মানটা এখানে বসাইলে আমাদের বাকিটা বের হয়ে যাবে। বলো আমাদের এটা ক্লিয়ার কিনা? এতটুকু আমাদের ক্লিয়ার কিনা? এবার ক্লিয়ার কিনা আমরা বলি।
ওকে, এবার আসে আমরা শর্টকাট দেখাই। এবার আমরা শর্টকাট দেখাবো। এবার আসে আমরা শর্টকাট দেখাই এই ধরনের শর্টকাটগুলো কিভাবে করতে হয়। অর্থাৎ এই শর্টকাটটা শুধুমাত্র তুমি এমসিকিউতে ইউজ করতে পারবা, রিটেনে ইউজ করতে পারবা না। এই শর্টকাট তুমি শুধুমাত্র এমসিকিউতে ইউজ করতে পারবা, কিন্তু রিটেনে ইউজ করতে পারবা না। তাহলে দেখো শর্টকাটটা কি আমাদের একটু খেয়াল করো। কোনো বস্তু এস দূরত্ব অতিক্রম করার পর বেগ এস দূরত্ব অতিক্রম করার পর বেগ 1/n অংশ হলে সেটি দেওয়ালের মধ্যে সেটি আরও এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করে। তাহলে এক্সের যে ফর্মুলা, এক্সের ফর্মুলাটা আমাদের যেটা হবে সেটা হচ্ছে s ইন্টু n-1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2n-1। এটা হচ্ছে আমার ফর্মুলা। তাহলে তোমরা ফর্মুলাটা একটু লিখে নাও আর একটা মিনিট আমাকে সময় দাও। ওকে, তাহলে আমরা এখানে দেখি কোন জিনিসটা দ্বারা কি মিন করে সেটা আমাকে বুঝতে হবে। তাহলে আমাদের একটু ভালো করে খেয়াল করে দেখি। আমার এক নাম্বার কথাটা হচ্ছে ভাইয়া, এখানে তোমাকে বুঝতে হবে সে প্রাথমিকভাবে বা আমরা বলতে আদি সরণ, চার যে আদি সরণ, সেই আদি সরণটাকে আমরা বলতেছি হচ্ছে এস। এই আদি সরণ বলতে কি বুঝতেছি, আমাকে বলা হয় না সে এত দূরত্ব অতিক্রম করার পর বেগ এত হয়ে যায়। যেমন এখানে বললো 0.04 মিটার অতিক্রম করার পর বেগ এতটুকু হারাই ফেলে, এতটুকু হয়ে যায়। এই যে প্রাথমিক অবস্থায় যতটুকু সরণ তাকে বলতেছি আদি সরণ এস। এবার আসে এন মানে হচ্ছে আমাদের এই এস আদি সরণ না, এই এস দূরত্ব অতিক্রম করার পর তার বেগটা 1/n হয়ে যায়। যদি 1/n হয়ে যায় সেই ক্ষেত্রে সেই n এর 1/, যেটা থাকে সেটাই হচ্ছে n এর মান। 1/, যেটা থাকে সেটা কার মান? n এর মান। 1/, যেটা থাকে সেটা হচ্ছে n এর মান। 1/, না থাকলে 1/, বানাই নিতে হয়। তাহলে এইভাবে তোমাকে সবসময় মাথায় রাখতে হবে ব্যাগ যেটা হলো সেটাকে 1/, আকারে বানাইতে হবে, যেটা পাবো সেটা হচ্ছে n এর মান। এবার তুমি এই ফর্মুলা যদি ইউজ করো, সেই দেওয়ালের মধ্যে আর কতটুকু ঢুকবে ভাই? এক্স পরিমাণ। তাহলে s ইন্টু n-1 হোল স্কয়ার ডিভাইড বাই 2n-1। যেমন ফর এক্সাম্পল আমাদের এই ম্যাথের ক্ষেত্রে চিন্তা করি, কি চিন্তা করলাম ভাইয়া, s এর মান কত? s মান হচ্ছে সেই দেওয়ালের মধ্যে কত দূর প্রাথমিক অবস্থায় প্রবেশ করলো, সেটা হচ্ছে 0.04। n মানে কি? n মানে হচ্ছে এই যে সেই দেওয়ালের মধ্যে প্রবেশ করবে, এই এত দূরত্ব প্রবেশ করার পর তার বেগ এখন কত ভাইয়া? সে অর্ধেক বেগ হারানোর পর তার বেগ বর্তমান হচ্ছে b/2। তার বেগ যদি বর্তমানে আমাদের b/2 হয় তাহলে বেগ কতটুকু হয়েছে? বেগ অর্ধেক হয়েছে। তাহলে আগে ছিল b, এখন হয়েছিল তার 1/2। তাহলে আমরা এখান থেকে বলতে পারি বেগ 1/2 অংশ হয়েছে।
তাহলে আমরা এখান থেকে বলতে পারি বি ইন্টু 1/2, 1/2 অংশ হয়েছে, তাহলে এন এর মান কত? তাহলে আমরা বলতে পারি এখানে আমার এন এর মান হচ্ছে 2, তাহলে এন এর মান 2 হলে 2 - 1 হোল স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু এন এর মান হচ্ছে 2 - 1, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো 0.04 ডিভাইডেড 2 × 4, 4 থেকে 1 গেলে হচ্ছে 3। তুমি ক্যালকুলেশন করলে আনসার যেটা বের হবে সেটা হচ্ছে 0.0133 মিটার, এটাই হচ্ছে আমাদের আনসার। এই কনসেপ্ট সকল ম্যাথের জন্য প্রযোজ্য, এই টাইপসের সকল ম্যাথের জন্য প্রযোজ্য, এটা হচ্ছে এই টাইপের সকল ম্যাথের জন্য প্রযোজ্য। তাহলে আমি আবার বলতেছি ভাইয়া, একবার সোজাসাপটা নিয়ম, ভাই আমাদের কোন একটা ম্যাথ আমাদেরকে করতে দিল, সেই ম্যাথের মধ্যে আমাকে প্রথম দিকে কতটুকু অতিক্রম করলো সেটা আমাকে বলে দিল, সেই জিনিসটাকে আমরা এস বললাম। সেই কতটুকু অতিক্রম করার পর তার বর্তমান বেগটা কত অংশ হলো, তাকে আমি 1/n আকারে প্রকাশ করলাম। এই 1 এর নিচে যেটা আছে তাকে আমি n বললাম, সেই n এর মানটা এখানে বসাই দিলাম, আনসারটা পেয়ে গেলাম, এখান থেকে আমরা ক্যালকুলেশনটা করে নিলাম। বলো আগে এই নিয়মটা বুঝছি কিনা, এই নিয়মটা বুঝছি কিনা, এই নিয়মটা বুঝছি কিনা। তাহলে আমার এখানে x মান হচ্ছে আর কত দূর প্রবেশ করবে, আরও x মিটার প্রবেশ করবে, সেই x এর মানটা কীভাবে বের করব? s জানা আছে, n জানা আছে, শেষ। s n জানলে হয়ে যাবে, s n জানলে হয়ে যাবে, s এবং n জানলেই কাজ শেষ, s এবং n জানলেই কাজ শেষ। তাহলে আমাদের s এর মান বের করবে, n এর মান বের করবে, ক্যালকুলেশন করলে কাজ শেষ। এতটুকু হচ্ছে আমার মেইন কথা। রিয়া, এই কোয়েশ্চেন দিয়ে করলে ম্যাথ হবে না, এটা হচ্ছে এটা শর্টকাট ওয়ে। হ্যাঁ, এটা তুমি সিকিউতে ইউজ করতে না, উপরে লিখিয়ে দিয়েছি অনলি ফর এমসিকিউ, এটা শুধুমাত্র আমি এমসিকিউতে করতে পারবো। আর একটা কোয়েশ্চেন সলভ করার পর তার আনসারটা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য আমরা শর্টকাট ওয়ে দেখতে পারবো। হ্যাঁ, শর্টকাট ওয়েতে বলতে পারবো। এবার আসো তোমাকে আমি বলে দিলাম ভাই এখানে তো আমাদের ব্যাগ অর্ধেক হারায় বলছে না, তো আমাকে মনে করো বলা হলো ব্যাগ 1/3 হয়, 1/3 হয়, হারায় বলে নাই, মানে এত মিটার প্রবেশ করার পর বর্তমান ব্যাগটা হচ্ছে 1/3, এর মানে এখানে বলতে পারি b/3। এই তোমরাই বলো n এর মান বর্তমানে কত, n এর মান কত, এই সূত্রে n এর মান কত, তোমরা আমাকে ক্যালকুলেশন, তোমরা আমাকে বলো এই সূত্রে n এর মান কত। যদি আমার ম্যাথ এটা আসে ব্যাগ 1/3 হয়, ব্যাগ 1/3 হয়, ব্যাগ 1/3 হয়, তাহলে আমাদের এত মিটার প্রবেশ করার পর বর্তমান ব্যাগ হচ্ছে 1/3। তাহলে আমার n এর মান কত, n এর মান কত, n এর মানটা কত, n এর মানটা কত রে ভাই? এই যে ইসরাত জাহান আমাদেরকে বলে দিছে n এর মান 3, আমাদের শুভদীপ ঘোষ বলে দিছে n এর মান 3, তারপর হচ্ছে আমাদের উম্মে কুলসুম n এর মান 3, সুমাইয়া সামিয়া n এর 3, রিয়া 3। ওকে, আর পড়তেছি না, সবাই বলতেছে n এর মান 3। তুমি এবার 3 দিয়ে ম্যাথটা করো, 3 দিয়ে করলে ভাই আমরা এখানে পাবো হচ্ছে 3 - 1 হোল স্কোয়ার 2 × 3, আমরা ক্যালকুলেশন করলে পাবো 3 - 1 মান হচ্ছে 2, 2 স্কোয়ার মান হচ্ছে 4 × 4, আর নিচে হচ্ছে 3 × 6, 6 দিকে গেলে 5, ক্যালকুলেশন করলে যেটা পাবো সেটাই আমার আনসার। এবার আসো তোমাকে এর পরের ম্যাথ দেখো, আমি কিন্তু তোমাকে অনেকগুলো ম্যাথ করাই ফেলতেছি, একটু বুদ্ধি না থাকলে কাজ হয় না, বারবার লিখতে হয় না, একবার লিখে জাস্ট 1/3 হারায় বলে দিলাম। এবার বলছি এতটুকু প্রবেশ করার পর ব্যাগ 1/3 হারায়, কি করে হারাইছে, মানে এই পরিমাণ ব্যাগ হারাই গেছে। আচ্ছা তোমার কাছে 100টা টাকা আছে, তার মধ্যে 50, তোমার কাছে 30 টাকা হারাই গেছে, থাকে কত 70। মূলধন থেকে হারানোটা বিয়োগ করলে বাকিটা বের করা যায়। তাহলে আমরা হারাইছে কতটুকু, 1/3। তাইলে আমরা বলতে পারবো বর্তমান ব্যাগ সমান হচ্ছে ইনিশিয়াল ব্যাগ, প্রাথমিক ব্যাগ মাইনাস হারানো ব্যাগ। প্রাথমিক অবস্থায় ছিল বি, হারাইছে b/3 পরিমাণ, ক্যালকুলেশন করলে পাইলাম 2b/3। তাহলে আমরা এখান থেকে পাইলাম বর্তমান ব্যাগ 2b/3। এবার দেখি কয়জনে পারো ভাইয়া n এর মানটা কত, n এর মানটা কত বলো তো দেখি। এবার দেখি আমাদের কতজনের লজিক আছে মাথায়, আমি একটু দেখি, তোমরা এখান থেকে বলো n এর মান আমরা কত ধরেছি, বলো n এর মান আমরা এবার কত ধরবো, কত 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 আমাকে বলো n এর মানটা কত। দেখি বলো n এর মান কত, n এর মানটা কত দেখি একটু বলো।
এই যে একজনে পারছে উম্মে কুলসুম রহমান 3/2, এটাই আমি শুনতে চাইছিলাম। হ্যাঁ দেখো, তোমাকে সব সময় বলছিলাম 1/n হইলে ওই নিচেরটাকে n কয়। এখন আমার এখানে আছে কত ভাইয়া? আমার এখানে আছে হচ্ছে ভাইয়া 2b ডিভাইডেড বাই 3। এটাকে আমরা লিখতে পারি, আমাদের বিটাকে পাশে লিখি, 2টাকে নিচে নামাইলে উপরে 1 থাকে, 2টাকে নিচে নামাইলে 3/2 হয়। তাহলে আমরা লিখতে পারি না ব্যাগ 1 এত হয়, 3/2 মানে হচ্ছে 1.5, তাহলে 1/1.5 হয়। এই 1.5টাকেই বলতেছি n এর মান। সে n এর মান এখানে বসাও, আনসার বের হয়ে যাবে। ক্লিয়ার কিনা বলো তো? আমরা ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? তাহলে আমাদের মেইন কাজ কি? ওই যে শুরুতে বললাম, s দূরত্ব অতিক্রম করার পর ব্যাগ 1/n অংশ হয়, অথবা এভাবে বলতে পারি ব্যাগ b/n হয়। এই b এর নিচে যেটা আছে সেটা হচ্ছে আমার কি? n এর মান। এখন b এর নিচে আমার ভাই b এর নিচেও আছে, পাশেও আছে, পাশের টাকা আমরা নিচে দিয়েছি, এরপর আমি সবগুলোকে নিচে পাঠাইয়া n এর মান বের করিয়া নিয়ে আছি। এটাই হচ্ছে আমার মেইন ট্রিক্স। বুঝছি কিনা বলো? বুঝছি কিনা? বুঝছি কিনা? বুঝছি কিনা? ওকে, যদি বুঝি, এবার আরেকটা কথা বলি। আমাদের ম্যাক্সিমাম পরীক্ষায় যে ম্যাথগুলো আসে ওই ম্যাথগুলোতে হয় ব্যাগ অর্ধেক হারায় বা অর্ধেক হয়ে যায়, ব্যাগ অর্ধেক হারায় বা ব্যাগ অর্ধেক হয়ে যায়। সেই সকল ম্যাথে আমরা দেখতেছি ভাই b/2, এর মানে n এর মান 2। n এর মান 2 হলে একটা স্পেশাল কেস আছে, একটু খেয়াল করে দেখো। এবার দেখো, ব্যাগ অর্ধেক হলে s দূরত্ব অতিক্রম করার পর, এটা হচ্ছে বিশেষ স্বীকৃতি দিচ্ছি, s দূরত্ব অতিক্রম করার পর ব্যাগ অর্ধেক হলে n এর মান কত? 2। সেক্ষেত্রে আমরা যদি এখানে বসাই x = s ইন্টু n এর মান 2, 2 - 1 হোল স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু 2 - 1, উপরে হচ্ছে 2 - 1 মানে 1, 1 হোল স্কোয়ার মানে s, আর নিচে হচ্ছে 3, s/3। তাহলে স্পেশালি যখন আমাদের ব্যাগ অর্ধেক বলবে, তাহলে একটু খেয়াল করো, এখানে আমি সরাসরি আনসার বের করতে পারতেছি s/3। দেখো তো আগের ম্যাথটা ভাই 0.04 ছিল s এর মান 0.04। তোমাকে বলছে ব্যাগ অর্ধেক হারায়, ব্যাগ অর্ধেক হারাইলে আমার x এর মান হচ্ছে s/3, এর মানে 0.04 ডিভাইড বাই 3, তাহলে 0.00 কত আসে? 0133 চলে আসবে। তাহলে আমরা কি দেখলাম ভাই? সিম্পল কথা হচ্ছে, আমরা x = s ইন্টু n - 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2n - 1, এটা সকল ক্ষেত্রে প্রযোজ্য, সকল ক্ষেত্রে। আর ভাইয়া x = আমার s ডিভাইডেড বাই 3, আরও শর্টকাট, এটা যখন n এর মান 2 হলে এটা করব। মনে থাকবে কিনা? মনে থাকবে কিনা? মনে থাকবে কিনা? n এর মান 2 হইলে এটা করব, আর অন্য সকল ক্ষেত্রে এটা করব। মনে থাকবে কিনা? আমার n এর মান 2 হইলে খুবই সিম্পল একটা জিনিস আছে, তাহলে শুধু বড় করার কি দরকার? আর আমি যদি প্রত্যেকটা n এর জন্য আলাদা করি তাহলে সেটা অনেক বড় ঝামেলা, কিন্তু 2টা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, ওই কারণে আলাদা করে দিলাম। n এর মান যদি 2 হয়, মানে ব্যাগটা যদি অর্ধেক হয়, তাহলে s/3, অন্য সকল ক্ষেত্রে হচ্ছে এটা। কিন্তু এই ক্ষেত্রেও কিন্তু তুমি এটা ইউজ করতে পারবা। এখান থেকে আমরা এটা পাইছি। কি মনে হয়? এবার কি তোমার একটু ঝাঁকানাকা লাগতেছে না? জাকান্নাকা দুধ আতে কি মন কি এখন উৎফুল্ল হচ্ছে কি না? নাজমা বেগম, স্যার আগের মেতে 3/2 কিভাবে? এই যে লিখা আছে এখনো 2b ডিভাইড বাই 3, আমাদের আছে 2v ডিভাইডেড বাই 3। এখানে আমাদের এই 2টা b এর পাশে আছে, আমাদের সূত্র অনুযায়ী আমাকে b/n আকারে প্রকাশ করতে হবে, b এর পাশে কেউ থাকা যাবে না। তো উপরে লবের জিনিসকে হরে নিলে হরে ভাগ আকারে যায় না,
তাহলে আমরা এটাকে হরে যখন নিব তখন এটা হয়ে যাবে আমাদের b/3। এটা হরের হরে যাবে, যেরকম আমি ভগ্নাংশ নিচ থেকে উপরে তুলে উল্টে যায় না, তাহলে উপর থেকে নিচে তুললেও উল্টে যাবে। তাহলে আমাদের এই যে 3/2 হয়ে গেল। এই নিচে যেটা আছে সেটা হচ্ছে n এর মান। আহা, আমি শিখেছি একটা নতুন একটা শর্টকাট। n এর মান 2 হইলে মনটা আমার জাক্কাস, কারণ n এর মান 2 হলে তো ভাই একেবারে সরাসরি করে ফেলতে পারতেছি। তো বলো আমরা বুঝছি কিনা। হ্যাঁ নাজমা বেগম, বুঝে গেছি। ওকে, তাহলে আলহামদুলিল্লাহ আমাদের বোঝা শেষ। বলো আমাদের এতটুকু পর্যন্ত সকল কনসেপ্ট ক্লিয়ার কি না? এতটুকু পর্যন্ত সকল কনসেপ্ট ক্লিয়ার কি না? সকল কনসেপ্ট ক্লিয়ার কি না? এবার আরেকটা ম্যাথ শিখাবো এই বুলেটের, তার মধ্যে আবার শর্টকাট আছে, মুখে মুখে আনসার বের করে ফেলবো। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে মুখে মুখে আনসার। এম মান হচ্ছে মুখে, এম মান হচ্ছে মুখে, এ মান হচ্ছে আনসার, মুখে মুখে আনসার। বলা হলো একটি বুলেট বি ব্যাগে নিক্ষিপ্ত হলে একটি তক্তা ভেদ করতে পারে। এবার তোমাকে বলা হলো যদি বুলেটের ব্যাগ 3 গুণ করা হয় তাহলে কয়টি তক্তা ভেদ করবে? এটা এমসিকিউতে আসার সম্ভাবনা খুব বেশি। কয়টি তক্তা ভেদ করবে? ওকে, আচ্ছা, তাহলে আসছি আমরা কয়টা তক্তা ভেদ করে আমরা একটু দেখি। যদি আমরা দেখি তাহলে আসো আমি এভাবে বলবো, খেয়াল করো। এই যে মনে করো এটা হচ্ছে আমার একটা তক্তা, এটা হচ্ছে আমার কি তক্তা, এটা তক্তা। এই তক্তার মধ্যে যখন আমরা বি ব্যাগে একটা বুলেটকে নিক্ষেপ করি, সে জাস্ট তক্তাটাকে ভেদ করতে পারে। তাহলে একটা তক্তা ভেদ করার জন্য বুলেটের কি লাগে ভাই? শক্তি লাগে। কেমন শক্তি ভাই? গতি শক্তি। কারণ আমার একটা বুলেট, এই দেখো আমি আবার গুলি করতেছি, এখান থেকে আমি গুলি করব, আমি এখান থেকে মনে করো গুলি করতেছি, এখানে আমার মনে করো একটা এই যে এটা মনে করো আমার একটা তক্তা আছে, বুলেট অতিক্রম করলো। এখন তক্তা একটা জায়গায় যদি দুইটা দিই, মনে করে এটা যেরকম তক্তা এটাও সেম রকম তক্তা আমার 2টা দিলাম, 3টা দিলাম, 4টা দিলাম, অনেকগুলো দিলাম। এবার ব্যাগটাকে আমি 3 গুণ করছি, কয়টা তক্তা ভেদ করছে সেটা আমাকে বলতে হবে। তাহলে আসো আমরা সেই জিনিসটা বলি। ভাই একটি তক্তা ভেদ করার জন্য তার যেটা লাগে সেটা হচ্ছে শক্তি। তাহলে একটি তক্তা ভেদ করার জন্য ভেদ করতে ব্যয়কৃত শক্তি ইকে সমান হাফ mv²। গতিশক্তির ফর্মুলা তোমরা সবাই জানো, ইকে সমান হাফ mv²। 5 নম্বর আমাদের 4 নম্বর অধ্যায়ে আছে কাজ ক্ষমতা শক্তির মধ্যে হাফ mv²। এত যদি হয় তাহলে সে একটা তক্তা ভেদ করে। এর মানে একটা তক্তা ভেদ করার জন্য এই পরিমাণ শক্তি আমার লাগে। কোন একটা বুলেটের মধ্যে যদি এই পরিমাণ গতিশক্তি থাকে তাহলে সে কয়টা তক্তা ভেদ করবে? একটা। আবার বলো, কোন একটা বুলেটের মধ্যে আমাদের কোন একটা বুলেট আমাদের বুলেটের মধ্যে হাফ mv² পরিমাণ শক্তি থাকলে কয়টা তক্তা ভেদ করবে? একটা।
এবার আসো ব্যাগ যদি n গুণ করি, ব্যাগ n গুণ করলে বর্তমান বেগ কত? ভাই বর্তমান বেগ সমান হচ্ছে NB। তাহলে বর্তমান গতিশক্তি কত? ভাই বর্তমান গতিশক্তি সমান হচ্ছে হাফ m ব্যাগ স্কোয়ার। ভাই বর্তমান বেগটা কত? NB। তাহলে আমরা বলতে পারি ব্যাগ স্কোয়ার। এখানে ব্যাগ ছিল B, ব্যাগ B, বর্তমান ব্যাগ NB, কারণ n গুণ, 3 গুণ হলে 3B, 4 গুণ হলে 4B, 5 গুণ হলে 5B, 6 গুণ হলে 6B। যদি বলা হয় ভাইয়া 420 গুণ, তখন আমি বলবো 420B, ঠিক কি না? এবার আসো, তাহলে আমাদের এখানে ভাই আমি এটাকে হোল স্কোয়ার করি m, ভাই এটাকে স্কোয়ার করলে n স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার। তাহলে দেখো তো ভাইয়া n স্কোয়ারটাকে যদি সুন্দর করে সামনে লিখি, বাকিটা কত? হাফ m বি স্কোয়ার। এই হাফ m বি স্কোয়ার দিয়ে কয়টা তক্তা বেদ করা যায়? এটা দিয়ে একটা তক্তা। তাহলে বর্তমানে শক্তিটা তার কত গুণ হয়ে গেছে? শক্তিটা তার n স্কোয়ার গুণ হয়ে গেছে। তাহলে তার শক্তি যদি n স্কোয়ার গুণ হয়, বর্তমানে কয়টা তক্তা বেদ করতে পারবে? ভাইয়া n স্কোয়ার সংখ্যক। তাহলে সিম্পল আমরা একটা শর্টকাট জেনে নিব। শর্টকাট, ব্যাগ n গুণ করলে সে n স্কোয়ার সংখ্যক তক্তা ভেদ করতে পারবে, তক্তা ভেদ করতে পারবে। ভাইরা আমার, বোনেরা আমার, বলে দাও আনসার কত এটার? বলে দাও, মুখে মুখে বলো, মুখে মুখে বলো, কমেন্টে কাজ ছাড়ো, বলো মুখে মুখে বলো। কি ক্যালকুলেটর ইউজ করিও না, চাইলে ইউজ করতে পারো ক্যালকুলেটর। আমাকে বলো কয়টা তক্তা ভেদ করতে পারবে? কয়টা তক্তা ভেদ করতে পারবে? আহা আহা, হ্যাঁ 9টা তক্তা। তাহলে দেখো আমার মেইন কনসার্নটা কি? একটি বুলেট বি ব্যাগে নিক্ষিপ্ত হলে সে একটি তক্তা ভেদ করতে পারে। যদি তাকে তুমি বি ব্যাগে নিক্ষেপ করো, সে একটি তক্তা ভেদ করতে পারবে। যদি বুলেটটির ব্যাগ 3 গুণ করা হয়, কয়টি তক্তা ভেদ করতে পারবে? 3 স্কোয়ার, মানে 9টা তক্তা। তাহলে এটার যে আমার আনসারটা, সে আনসার হচ্ছে 9টি। কীভাবে আসলো? তার ব্যাগ যদি বি হয়, তার শক্তি হচ্ছে হাফ এম বি স্কোয়ার। এই কথাটার মানে হচ্ছে একটা তক্তা ভেদ করার জন্য তো ব্যাগ লাগে না, যেটা লাগে সেটা হচ্ছে গতিশক্তি। এই গতিশক্তি অর্জন করার জন্য ব্যাগ লাগে। তাহলে কোন একটা বুলেটের একটা তক্তা ভেদ করার জন্য যে পরিমাণ শক্তি লাগে সেটা হচ্ছে হাফ এম বি স্কোয়ার। তার ব্যাগ যদি আমি n গুণ করে দিই, বর্তমান ব্যাগ হচ্ছে NB। তাহলে বর্তমান গতিশক্তি কত? হাফ এম বি স্কোয়ার, ব্যাগের মান হচ্ছে NB। বসাইলাম, ক্যালকুলেশন করলে n স্কোয়ার বি স্কোয়ার। n স্কোয়ারটাকে আমি সামনে আনলাম, বাকিটাকে পাশে রাখলাম। এই পাশে যেটা আছে হাফ এম বি স্কোয়ার, সেটা আর এটা সেম কথা না? এর মানে এতটুকু শক্তি থাকলে একটা তক্তা ভেদ করা যায়। কিন্তু বর্তমানে যে শক্তি আছে সেই শক্তিটা এত এর n স্কোয়ার গুণ, এত এর n স্কোয়ার গুণ। এর মানে আমার যত গুণ শক্তি ততটা তক্তা ভেদ করতে পারবে, কারণ এই শক্তিটা একটার জন্য তার কত গুণ শক্তি আছে? n স্কোয়ার গুণ। ওই কারণে সে n স্কোয়ার সংখ্যক তক্তা ভেদ করতে পারবে। এখানে আমি দেখব তার গতিশক্তি, ব্যাগ যদি 3 গুণ করি, গতিশক্তিটা 9 গুণ হয়ে যায়। গতিশক্তি যখন 9 গুণ, সে তখন আমাদের 9টা তক্তা ভেদ করে ফেলবে। কথা ক্লিয়ার কিনা? কথা ক্লিয়ার কিনা? কথা ক্লিয়ার কিনা? কথা ক্লিয়ার কি না? রিয়া একটু বলছিলা আবার ডিসক্রাইব করার জন্য, আমি আবার ডিসক্রাইব করলাম। এবার তোমার আনসার পাইছো কিনা একটু বলো তো। রিয়া, তোমার আনসার পাইছো কিনা? হ্যাঁ, এই কোয়েশ্চেনটা আমরা করাইছি এমসিকিউর জন্য। এটা এই ধরনের কোয়েশ্চেন সিকিউতে আসার চান্স খুবই কম, এটা এমসিকিউতে আসতে পারে। সো ওই কারণে তোমাকে আমি আলাদা করে লিখে দিলাম এই শর্টকাটটা। হ্যাঁ, এমসিকিউতে ইউজ করব। তাও সিকিউতে আসলে কিন্তু তোমার কাছে প্রসেস আছে, বাট এটা সিকিউতে আসার খুব একটা চান্স নাই, এমসিকিউতে আসলে আসতে পারে। তো আমরা এভাবেই করতে পারবো। রিলেটেড কোয়েশ্চেন বলে দিলাম।
ক্লিয়ার কি না? ওকে, যদি ক্লিয়ার হয় আমার মনে হয় আজকে আর লেন্দি না করাটা ভালো হবে, যেহেতু আমাদের হাতে টাইম আছে। আমরা আর একটু ভালোভাবে ডিসক্রাইব করি। বুশরা ইসলাম রিয়া, তোমার জন্য আমি এটা আবার বলতেছি, হ্যাঁ আবার বলতেছি। দেখো এখানে তোমাকে যে কথাটা বললো, মনে করো একটা বুলেট আছে আমার কাছে। এই বুলেট যদি বি বেগে আমরা একটা তক্তার উপর নিক্ষেপ করি, তাহলে সে এই তক্তাটাকে জাস্ট এখান থেকে ভেদ করে 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 এখানে চলে যায়। অর্থাৎ এত বেগে তুমি কোনো একটা বুলেটকে নিক্ষেপ করলে সে পুরোপুরি একটা তক্তা ভেদ করতে পারে। এখন তোমাকে বলা হলো এই ব্যাগটা যদি বি না হয়ে তার এন গুণ হয়, বা 3 গুণ 4 গুণ 5 গুণ হোয়াট এভার হইলে, সেক্ষেত্রে আমাদের সে কয়টা তক্তা ভেদ করবে। যেমন ফর এক্সাম্পল আমি তোমাকে এভাবে বলি, দেখো তোমাকে বলা হলো ব্যাগটাকে তুমি 3 গুণ করবা। তাহলে ব্যাগ যখন বি ছিল তখন তার গতিশক্তি কত? হাফ এম বি স্কোয়ার। একটা অর্থাৎ এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে এই তক্তাটাকে ভেদ করার জন্য এই বুলেটের হাফ এম ভি স্কোয়ার পরিমাণ শক্তি ব্যয় হয়। এখন যখন তুমি বুলেটের ব্যাগটা 3 গুণ করে দিলা, তার বর্তমান ব্যাগ কত হলো? 3v। ব্যাগ যদি 3v হয়, যখন ব্যাগ বি ছিল তখন তার মধ্যে শক্তি ছিল এই পরিমাণ, এবং এই ব্যাগে সে তক্তা ভেদ করছে একটা। এর মানে আমি বুঝতে পারছি এই পরিমাণ শক্তি তাকে দিলে সে একটা তক্তা ভেদ করবে। এখন আমি যে কাজটা করলাম, ব্যাগটা 3 গুণ করে দিলাম, বর্তমান ব্যাগ হচ্ছে এত। আমাদের এখন নতুন গতিশক্তি কত? ব্যাগ 3 গুণ করলে গতিশক্তি হাফ এম এই 3v হোল স্কোয়ার। ক্যালকুলেশন করলে হাফ এম 3 স্কোয়ার মানে হচ্ছে 9b স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 9 ইন্টু হাফ এম বি স্কোয়ার। 9টাকে বাইরে আনলে বাকিটা হচ্ছে হাফ এম বি স্কোয়ার। এই হাফ এম বি স্কোয়ার মানে কি ভাইয়া? সে একটা তক্তা ভেদ করবে। বর্তমানে শক্তিটা কয় গুণ হয়ে গেছে? 9 গুণ হয়ে গেছে। যেহেতু শক্তি 9 গুণ, এই পরিমাণ শক্তি একটা তক্তাকে ভেদ করার জন্য যথেষ্ট। এখন বর্তমানে শক্তি তার কয় গুণ? 9 গুণ। তাহলে 9 গুণ শক্তি নিয়ে এসে কয়টা তক্তাকে ভেদ করতে পারবে? 9টা তক্তাকে ভেদ করতে পারবে। সেটাই আমরা এখানে বলতেছি। রিয়া, তোমার আনসার পাইছো কিনা বলো। হাফিজুর রহমান পারবে সিকিউতে কেমনে করবো একটু দেখাই দিন। এই যে অলরেডি দেখাই দিচ্ছি। তুমি এভাবে লিখবা যে একটি তক্তা ভেদ করার জন্য ব্যয়কৃত শক্তি হাফ এম বি স্কোয়ার। ব্যাগ যদি 3 গুণ করা হয় তাহলে বর্তমান ব্যাগ হচ্ছে এত, অতএব নতুন গতিশক্তিটা হচ্ছে এত। তো আমাদের এখান থেকে আমরা লিখব নতুন গতিশক্তি পূর্ববর্তী গতিশক্তির 9 গুণ, অতএব সে 9টি তক্তা ভেদ করতে পারবে। হ্যাঁ, তো তার জন্য আমরা শর্টকাট কি বললাম? শর্টকাটটা বললাম এটা, যদি তুমি ব্যাগটাকে এন গুণ করে দাও তাহলে সে এন স্কোয়ার সংখ্যক তক্তা ভেদ করতে পারবে। আচ্ছা, এবার তোমাকে আমি সবাই দেখি আমার আনসার দাও তো, কয়জনে পারো আমি একটু দেখি কনসেপ্ট ক্লিয়ার কিনা। আমি 5 গুণ করে দিলাম, তাহলে কয়টি তক্তা ভেদ করতে পারবে দেখি, আমাকে আনসার বলো তো। আমি যদি 5 গুণ করে দিই কয়টা তক্তা ভেদ করতে পারবে? আনসার বলো তো একটু। আমি 5 গুণ করে দিলাম, সে কয়টি তক্তা ভেদ করতে পারবে আমাকে একটু কমেন্টে বলো। হ্যাঁ, এক্স্যাক্টলি। হ্যাঁ, সবার আনসার সঠিক ভাইয়া। 25টি তক্তা ভেদ করতে পারবে। দ্যাট মিনস তোমরা বুঝতে পারছো। তো আমাদের আর বাকি আছে পরন্ত বস্তু। তো আমি চাচ্ছি না পরন্ত বস্তু আজকে পড়াইতে, যেহেতু টাইম আছে আমরা ইনশাল্লাহ নেক্সট উইকে পড়াবো। তো তার আগে তোমাদেরকে বলে রাখি, এই অধ্যায়ে কিন্তু তোমাদের গ্রাফ রিলেটেড কিছু জিনিস জানতে হয়, যে তোমাদের গ্রাফ সম্পর্কে অনেকের আইডিয়া খুবই 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 লো, যেটা হওয়া উচিত না, কিন্তু আসলে অনেকের লো। তো সেক্ষেত্রে আমি বলবো এটা তো কোনো ব্যাপার না, বাট গ্রাফ নিয়ে আমি অলরেডি একটা ক্লাস নিছি। হ্যাঁ, সেখানে গ্রাফ নিয়ে তোমার যা যা প্রাইমারি লেভেলে জানা দরকার, অর্থাৎ এসএসসি লেভেলে তোমাদের দেখা যায় অনেক কিছু তোমরা জানো না, কিন্তু জানা দরকার, মানে গ্রাফ পড়ার জন্য ওরকম ধাপে ধাপে। যেমন ঢাল, এই ঢাল সম্পর্কে ক্লিয়ার বেসিক থাকা দরকার। সেগুলো নিয়ে আমি একটা অলরেডি লাইভ ক্লাস পূর্বে নিছিলাম,
সেই লাইভ ক্লাসটা আজকে আমি গ্রুপে শেয়ার করে দিব, যে তার ইউটিউব লিঙ্কটা আমি দিয়ে দিব। তোমরা একটু কষ্ট করে আগামী শুক্রবার আমি যখন ক্লাস নিব সেই ক্লাসের আগে যে কোনো সময় করে তোমরা ওই ক্লাসে গ্রাফের আমি যতটুকু জিনিস করাইছি ততটুকু জিনিস তোমরা একটু কি করে নিবা, আমাদের দেখে নিবা। তাহলে তারপরে যাইয়া আমি ধরে নিব আগামী সপ্তাহে ক্লাস যখন শুরু করব, আমি প্রথমেই ধরে নিব তুমি ওই ক্লাসটা করছো ধরে নিয়ে আমি তোমাকে সংক্ষিপ্তভাবে গ্রাফের সবগুলো ম্যাথ করাই দিব। এরপর পরন্ত বস্তুর যে কনসেপ্টগুলো সেগুলো করানোর পর আমাদের অধ্যায় শেষ। তো আমরা অধ্যায়টা আগামী ক্লাসে শেষ করব, মনে থাকবে কি না? আমরা অধ্যায়টা আগামী ক্লাসে শেষ করব। এখন আমাকে একটু বলো তো ভাইয়েরা, আমরা ক্লাসের ফার্স্ট টু লাস্ট সব কিছু কি ঠিকঠাকভাবে বুঝছি? আমরা ক্লাসের ফার্স্ট টু লাস্ট সব কিছু ঠিকঠাকভাবে বুঝছি কিনা একটু বলি তো, সব কিছু ঠিকঠাকভাবে বুঝছি কিনা? দেখো, তোমাদেরকে আমরা চাচ্ছি আমাদের সর্বোচ্চটা দিতে। সাধারণত আমি এসএসসি লেভেলের ক্লাসগুলো নিই না, হ্যাঁ, কারণ আমাদের সাধারণত আমি ইন্টারমিডিয়েটই পড়াই। বাট তাও চিন্তা করলাম হচ্ছে এই যে এসএসসি লেভেলের স্টুডেন্টগুলা, তারা এখন যে আমাদের করোনা সিচুয়েশানে যে দেখা যাচ্ছে তারা অনলাইন ভিত্তিক ক্লাস করতে গেলে বিভিন্ন জায়গায় ক্লাসের হয়তো কোয়ালিটিগত সমস্যা বা মেনটেনগত সমস্যা, মানে এক একজনের এক এক রকম সমস্যা। তো আলহামদুলিল্লাহ আমাদের ক্ষেত্রে দেখা গেছে আমরা দীর্ঘদিন যাবত অনলাইন ক্লাস নেওয়ার কারণে মোটামুটি সব কিছু পারফেক্ট 100% বলা যাবে না, বাট যতদূর সম্ভব একটা স্টুডেন্ট ক্লাস করার জন্য মোটামুটি পারফেক্ট বলা যায়। আর আমরা অনলাইনে রেগুলার ক্লাস নিতে অভ্যস্ত হওয়ার কারণে হচ্ছে দেখা যাচ্ছে তোমাদের সাথে খুব ইজিলি একটা পরিবেশে ক্লাস নিতে পারতেছি। না হয় একটা ক্যামেরার সামনে দাঁড়াইয়ে এভাবে গল্প করাটা কিন্তু খুব একটা সুবিধাজনক বিষয় না। সামনে স্টুডেন্ট নাই কিন্তু হাসি মুখে আমাকে গল্প করতে হচ্ছে, নাচানাচি করতে হচ্ছে, কাশাকাশি করতে হচ্ছে। এই জিনিসগুলো আসলে স্টুডেন্টের সামনে না থাকলে করাটা কষ্টকর। বাট আমি চেষ্টা করি যাতে করে তোমার কাছে মনে হয় যে আমি তোমার সামনে দাঁড়ায় ক্লাস নিচ্ছি, আসলে আমি তোমার সামনে দাঁড়ায় ক্লাস নিচ্ছি, এটা তুমি ফিল করতে পারো যাতে করে জাস্ট লাইক এ ক্লাস, আমি সামনে দাঁড়ায় আমি ক্লাসটা করতেছি, এই ধরনের একটা ফিল যাতে আসে। ক্লাস করতে যাতে আমাদের বোরিংনেস কাজ না করে। আমরা একটা মোবাইল ফোনের সামনে আমার কাছে মনেই হচ্ছে আমরা ক্লাস শুরু করে, দেখো ক্লাস শুরু করার শুরুতেই আমার মাথার ভিতরে একটা জিনিস ঢুকে যায়, আমি মোবাইলে ক্লাস করতেছি, দ্যাট মিনস স্যার আমার সামনে নাই। বাট ওই কারণে আমি যে কাজটা করি ক্লাসের মধ্যে একটু মজা দিতে চেষ্টা করি যাতে করে তোমার কাছে মনে হয় না আসলেই তো আমি মজা পাচ্ছি, অ্যাটেনশনটা সিক করা। কারণ আমাদের ক্লাসে আমরা স্টুডেন্টটাকে বলে ওই দাঁড়াও দাঁড়াও কথা বলতেছো কেন, ওই ঘুমাচ্ছ কেন, এভাবে বলতে পারি। বাট অনলাইনে তো সেটা সম্ভব না। তাহলে অনলাইনে আমাকে কী করতে হয়, এখানে হচ্ছে আমাকে অন্যভাবে খেলাধুলা করতে হয়। সেটা হচ্ছে আমি যদি তোমাদের জন্য এমন কিছু বিহেভিয়ার ক্রিয়েট করতে পারি যার কারণে তোমরা অ্যাটেনশান দিতে বাধ্য, তার জন্য যদি আমাকে নাচানাচি করা লাগে সেটাও করলাম, আমাদের কোনো প্রবলেম নাই, বাট অ্যাটেনশানটা চাই। আর এক্ষেত্রে আমরা সেগুলো চেষ্টা করি সর্বোচ্চ, কতটুকু পারি জানি না। তো যেহেতু আমাদের সময় আছে, এটাই হচ্ছে সময় যে ফ্রিতে মেধাটাকে সরিয়ে দেওয়া, এটার মধ্যে আলাদা একটা আনন্দ পাওয়া যায়। বাট সেক্ষেত্রে আমাদের অলওয়েজ একটা জিনিস থাকে যে ভাই আমরা চাইবো যে সর্বোচ্চ পরিমাণ যাতে আমাদের পায় সার্ভিসটা। তো এই ক্ষেত্রে আমি তোমাদের সবাইকে বলবো তোমরা আমাদের ক্লাসগত কোয়ালিটি তোমরা সবাই আশা করি দেখতেছো যে ক্লাসগুলো কেমন হচ্ছে বা আমরা ক্লাসগুলো কীভাবে নিচ্ছি, যে ক্লাসগুলোর জন্য দেখো অনেকে তোমাকে শর্টকাট দুমদাম শেষ করে দেবে না। আমার কথা হচ্ছে একটা পূর্ণাঙ্গ গুছানো প্রিপারেশান দরকার। শর্ট করতে করতে অনেকে শর্টটাকে আরও শর্ট করে ফেলে, যার কারণে আমাদের এই বছর দেখা যাবে বিভিন্ন জায়গায় যারা ইনভলভ হচ্ছে, অনেক জায়গায় দেখা যাবে তারা পরীক্ষার হলে যেয়ে ঠিকই বাস খাবে। হ্যাঁ সত্যি কথা বলতে খারাপ লাগতেছে, বাট বাসটা খাবে। কেন ভাইয়া বাসটা খাবে? কারণ দেখো সিলেবাসটা শর্ট। এই সিলেবাস শর্ট মানে হচ্ছে তোমার এখন ওই শর্ট সিলেবাসের বেসিসে প্রিপারেশনটাকে আরও বেশি দৃঢ় করতে হবে। আগে একটা চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল আসতো, সেখান থেকে এখন দুইটা আসতেছে। এর মানে তোমরা অনেকে যে কাজটা করতেছে গতি অধ্যায় পড়তেছে, গতির মধ্যেও সংক্ষেপ করে ফেলতেছে। বাট না, আমার এটার আশেপাশে যা আছে সব কিছু গুছিয়ে নিতে হবে। এখন তোমরা তো অ্যাজ এ স্টুডেন্ট তোমরা জানো না আসলে কোয়েশ্চেনগুলো কেমন হতে পারে, এই বছর কী হইতে পারে না হইতে পারে, সেগুলো আমরা অ্যানালাইসিস করলে বুঝি। ওই কারণে আমি ক্লাসগুলোকে ওইভাবেই অ্যানালাইজ করতেছি। যেমন অলরেডি আজকে 3টা ক্লাস হওয়ার পর আমি ভাবছিলাম শেষ করে দিব, বাট দেখলাম না পারতেছি না। বাট ডোন্ট ওয়ারি, আমরা আগামী ক্লাসে শেষ করাবো ইনশাল্লাহ। আর এর মধ্যে গ্রাফের তো আমাদের অলরেডি ক্লাস আছে, তাহলে সেই গ্রাফের ক্লাসটা তোমরা করে নিবা, আমি গ্রাফ রিলেটেড সকল সমস্যার সমাধান করে দিব। গ্রাফ নিয়ে অনেকেরই ঝামেলা। এরপর হচ্ছে তোমার অনেকের ক্ষেত্রে জিনিসটা হয় কি জানো, পরন্ত বস্তুর এই যে সূত্র দিয়ে যে ম্যাথ করা যায় সেটা আমরা অনেকে জানি না।
তোমরা অনেকে এই সূত্রগুলা জানো কি না আমি জানি না, মানে জাস্ট আমি এমনিতে লিখে দিচ্ছি যে এই আমি আগামী ক্লাসে দেখাবো যে পরন্ত বস্তুর কিছু সূত্র আছে, যে আমাদের B1/T1 ইকুয়ালস টু B2/T2, তারপর হচ্ছে আমাদের H1/T1 স্কোয়ার ইকুয়ালস টু H2/T2 স্কোয়ার। এরপরে আমাদের B1/B2 ইকুয়ালস টু √H1/H2, এই ধরনের ফর্মুলা আছে। এগুলো দিয়ে আমরা একটা নির্দিষ্ট সময় পর পর আমাদের ব্যাগ, উচ্চতা, তারপর হচ্ছে আমাদের সময় জানা থাকলে ব্যাগ, ব্যাগ জানা থাকলে সময়, সময় জানা থাকলে উচ্চতা, উচ্চতা জানা থাকলে সময়, ব্যাগ জানা থাকলে উচ্চতা, উচ্চতা জানা থাকলে ব্যাগ, এগুলো বের করতে পারি। কিন্তু আসলে এগুলোর ফিল করতে আমরা পারি না। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে আমাদের মেন কনসার্ন থাকবে উই নিড টু ফিল দোজ ফর্মুলা। এই ফর্মুলাগুলো আমরা ফিল করব, ম্যাথও করাবো। ইভেন আমার যদি ভুল না হয়ে থাকে, আশা করা যাচ্ছে হয়তো এবারের এসএসসি পরীক্ষায় তুমি এই 3টে ফর্মুলা যে কোনো একটা দিয়ে একটা এমসিকিউ পেয়ে যাবা, যেটা বিগত বছরগুলোতে আসে কিন্তু আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট ধরতে পারে না এটা যে আসলে এখানকার কনসেপ্ট। তো আমরা সেগুলো করো না। আমি কিন্তু প্রত্যেকটা টাইপের ম্যাথ করাইছি, কারণ আমাদের ফিজিক্সের ক্ষেত্রে সবার একটাই প্রবলেম, ভাই ম্যাথগুলো আমরা ধরতে পারি না। তা আসো আমি ধরাই দিই, এরপর পরীক্ষার হলে যাতে আমাকে তুমি স্মরণ করতে পারো। আমি চাচ্ছি এই জিনিসটা পরীক্ষার হলে প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করতে গেলে ফিজিক্সে যাতে আমার কথা তোমার স্মরণ হয়, তাহলে সেটা করতে হলে আমাকে তোমার প্রশ্নে কী কী আসবে না আসবে সব আমাকে পড়াইতে হবে। তো আমি সেই চেষ্টাটাই করতেছি, কোনো কিছু বাদ দেওয়ার এই যে ওই দেখি না আর কি। তো যদি তোমরা এখান থেকে উপকৃত হয়, এটা হচ্ছে আমাদের জন্য সার্থকতা। তার জন্য আমি তোমাদেরকে একটা রিকোয়েস্টই করব যে ভাইয়া আমাদের তোমরা দেখতেছো তোমাদের 7 দিনের 7 দিন রুটিন ওয়াইজ ক্লাস হচ্ছে। তো এই ক্লাসগুলো তোমরা যদি করো তাহলে বুঝতেই পারতেছো তোমাদের কী পরিমাণ উপকার হচ্ছে। আদার্স বাইরে কেমন ক্লাস হচ্ছে, আমাদের এখানে কেমন ক্লাস হচ্ছে। দেখো অনেকে বলতে পারো ভাই আপনি বাইরে আর ভিতরের মধ্যে কী বোঝাচ্ছেন। ভাই আমাদের এখানে কোনো বিজনেস নাই, কোনো কোচিং নেই, কোনো কিছুই নেই, এটা হচ্ছে অনলি ফ্রি সার্ভিস। সো আমি বাইরে ভিতরে বলতে কোনো সমস্যা নাই। তুমি আমার এখানে অনেকে মনে করে ফ্রি মানে ভাই কোনোরকম পড়াই দিবে না, আমার কাছে ফ্রি জিনিসটার মূল্য অনেক বেশি, কারণ ফ্রিতে আমরা অনেকের কাছে পৌঁছাইতে পারতেছি। তাদেরকে যদি ভালো কিছু দিতে পারি, এটাই হচ্ছে দিন শেষে আমাদের সার্থকতা, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি। আর ফ্রি বলতে আসলে ফ্রি না, তোমাদের লেকচারের বিনিময়ে আমরা যেটা নিচ্ছি সেটা হচ্ছে তোমাদের থেকে দোয়া এবং ভালোবাসা, এটাই হচ্ছে আমাদের জন্য পারিশ্রমিক। এর থেকে বেশি কিছু না, আমি ফ্রি বলবো না, এটা হচ্ছে আমাদের পারিশ্রমিক, তোমাদের দোয়া এবং ভালোবাসা। আর সেটা দিলে ইনশাল্লাহ আমরা আরও ভালো কিছু দিব। আর তোমাদেরকে বলবো তোমরা তোমাদের স্কুলের ফ্রেন্ডদেরকে তোমরা গ্রুপে ইনভাইট করো, অন্যদেরকে জানাও যে ক্লাস হচ্ছে। তাদের যদি ভালো লাগে তারা করবে, না করবে না, বাট ওদের কাছে তো আমরা পৌঁছাতে পারবো না। তোমার বন্ধুকে তুমি চিনো, আমি তো চিনি না। আমি যে কাজটা করতে পারি তোমাকে আমি পর্যাপ্ত পরিমাণ সার্ভিস দিতে পারি, এর থেকে বেটার প্রয়োজন হলে বেটার দিতে পারি, বাট বন্ধুকে আনার দায়িত্ব তো আমার না, বা আমি পারবো না। তো আশা করি এই ব্যাপারে সকলের থেকে আমি ভালো কিছু আশা করতে পারি। এই সবাই বলো যে আমাদের ক্লাসগুলো ঠিকঠাকভাবে আমরা বুঝতেছি কিনা, আর আমরা ফ্রেন্ডদেরকে ইনভাইট করবো কিনা, গ্রুপে ইনভাইট করবো কিনা, তোমাদের কমেন্টে জানতে চাই। আমি এই মুহূর্তে জানতে চাই তোমরা আগ্রহী কিনা, বা তোমরা আসলে চাচ্ছ কিনা যে অনেকের কাছে আমাদের পরিশ্রমটা পৌঁছাই যাক। আর রুটিনের ক্ষেত্রে রুটিনটা আমাদের গ্রুপেই দেওয়া আছে, গ্রুপে তোমরা রুটিনটা পেয়ে যাবা। তো গ্রুপে তোমরা ঢুকলে রুটিনটা পেয়ে যাচ্ছ, কোনো সমস্যা নেই। আমাদের গ্রুপে ঢুকলে তোমরা রুটিনটা পেয়ে যাচ্ছ। আর গ্রুপের ক্যাপশানে গ্রুপের একবারে কাভার ফটোতে আমাদের রুটিনটা দেওয়া আছে, সো সমস্যা নেই। আর ফিজিক্সের ক্লাসগুলো হচ্ছে প্রতি শুক্রবার এই ক্লাস হয় সন্ধ্যা 7টা বাজে। আগামী শুক্রবার আবার আমার সাথে দেখা হবে। আশা করি আমরা ভালো কিছু পাবো। যাক, আলহামদুলিল্লাহ আমাদের অনেকেই বলতেছে তাদের ভালো লাগতেছে এবং তারা অবশ্যই ফ্রেন্ডদেরকে জানাবে। হ্যাঁ, আমিও আশা করব তোমরা জানাবা। আর তোমাদের থেকে যত বেশি আমরা এই যে অ্যাক্টিভিটি পাবো, তত আমাদের ক্লাস নিতে যথেষ্ট ভালো লাগবে। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার পরীক্ষাকালীন সময়টা বা পরীক্ষার আগের সময়টা শুভ হোক এবং ফিজিক্সের জয় হোক। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।